পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডরের 47তম পর্বে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে আরজে সুমন, অন দ্য স্পট থেকে রয়েছে রেহান এবং অফকোর্স সাউন্ডে রয়েছে লোবান। এবং আজকে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গত সপ্তাহে ইনফ্যাক্ট, তারা হচ্ছেন সাগর, হুমায়ুন, ইয়াসিন এবং সজন। একটা বিষয় না বললেই নয় প্রিয় শ্রোতা, আজকের যে ডরটি আপনারা শুনতে যাচ্ছেন সেটা একটু অদ্ভুতভাবেই ঢাকা শহরের ভেতরে একটা অদ্ভুত ভুতুরে বাড়িতে রেকর্ড করা হয়েছে। এটা আসলে গুলশানের অভিজাত একটি বাড়ি এবং সেই বাড়িতে মালিক থাকেন না, কেয়ারটেকার থাকেন, কোনো ভাড়াটিও থাকতে পারেন না সেখানে। এরকম একটা অদ্ভুত ভুতুরে বাড়িতে আমাদের ডর রেকর্ড করা হয়েছে, ডরের 47তম পর্ব। আশা করছি আপনারা সবাই এনজয় করবেন। এবং আমরা শুরুতেই অ্যাজ ইউজুয়াল সুমন ও রেহানের কাছ থেকে জার্নির যে বাইকটা থাকে সেটা শুনবো এবং তারপর ধীরে ধীরে ঢুকে যাব আজকে ডরের মূল পর্বে। ডর মানে ভয়। দোস্ত, এই যে গভীর রাতের বেলা একটা সুন্দর ভালো মানে ফ্যাসিলিটি সহ গাড়ি, দাঁড়ানোর দরকার নাই, হাঁটতে চলে দিলি, আমি শুনতেছি কথা চলতেছে, হাঁটতে হাঁটতে বল, সময় আছে। না তুই আমার তুই গাড়ি ছেড়ে দিলি কেন? ইট ইজ নট লাইক যে এখন আমরা অজপাড়া গায়ে আসছি। দেখ, তোর কথা সম্পূর্ণ ঠিক আছে, এই রাস্তাটা খুবই ভালো। গুলশানের মতো এলাকাতে এমন কোন রাস্তা নাই যেখানে গাড়ি চলবে না। তো এটা নিশ্চয়ই একটা ভ্যালিড রিজন আছে যেই জন্য আমরা গাড়িটা আগেই ছেড়ে দিয়েছি। আমরা যেই বাসাটাতে এখন ঢুকবো ঠিক এই রাস্তাটা যেখানে প্রায় বাঘটা ওই যে দেখতে পাচ্ছিস মোড়টা ডান একটা রাস্তা গেছে, এইটার মোড়ে যে বাসাটা আছে এই বাসাটাতে আমরা ঢুকবো। আচ্ছা আচ্ছা। এবং এই বাসাটাতে ঢোকার সময় যত ধরনের কেওয়াজ সৃষ্টি না করে ঢোকা যায় ততই আমাদের জন্য এটা সেফ হবে এবং সুন্দরভাবে পর্ব ধারণ করতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে যে যেই কারণে আমরা ওই বাসাটা যাচ্ছি ওই কারণটা খুব একটা মানুষ জানুক এটা কেউ চাচ্ছে, খুব একটা মানুষ জানুক কেউ চাচ্ছে না। ইভেন যারা এখানকার প্রকৃত মালিক তারাও চাচ্ছে না এইটা কেউ জানুক। এবং অনেক ধরনের রেস্ট্রিকশনের মধ্য দিয়ে আমরা এটা পারমিশনটা নিয়েছি। সো মানে তাদের অনেক স্ট্রিক্ট এমন ভাবে বলা আছে যে আপনারা এমন করেও বলতে পারবেন না যে এটার আশেপাশের আকার ইঙ্গিতেও যেন এটার লোকেশনটা কেউ সন্দেহ করতেও না পারে। বুঝতে পারছিস? ইট ওয়াজ দ্য পারফেক্ট ডিসিশন দোস। কারণ এই বাড়িটাতে অনেক মানুষ অনেক দিন ধরে এখানে নাই, হঠাৎ করে একটা প্রেসের গাড়ি এখানে দেখলে যে কারো মনে প্রশ্ন যায়। কিন্তু দোস্ত আমরা হচ্ছে মানে ওইখানে যে দারোয়ানরে ডাকমু কেমনে? আর আমি এখন এত ফিসফিস করতেছি কেন? আমরা তো এখনো বাসার সামনে যাইনি। আমরা পূর্ব প্রস্তুতি নিচ্ছি। মানে কেমন জানি অটো আসে না দোস্ত, এরকম হয়। মনে কর ফোনে কেউ একজন বলতেছে যে হ্যাঁ দোস্ত তুই কেমন আছিস, আমি বলি হ্যাঁ আমি ভালো আছি, ওইটা হয়ে যায়। এখন ঘটনা হচ্ছে কোনো সমস্যা নেই, আমরা যাই দারোয়ানকে ফোন দিলে সে গেট খুলে দিল। আচ্ছা ঠিক আছে, চল তাহলে চলো হাঁটতে হাঁটতে শেষ করি। রাতের বেলা গুলশান এরিয়াও তুমি দেখছো আগে? হ্যাঁ আমি তো রাতের বেলায় তো তুমি ঘুরে বেড়াও তাই না? গুলশান তো তুমি রাতেই দেখছো, দিনে তো দেখোই না। আসলে ওই যে ওয়েস্টিনের সামনে থেকে যাওয়ার সময় এরকমটা গুলশানের এলাকাটা দেখা হয়েছে। ওকে, যাই হোক, তোমার এই হাসি আর কিছুক্ষণ পরে থাকবে না, বুঝছো? যা হাসার তুমি এখন। ঘটনা তো তুমি আর আমি জানি, বলবা না যারা শুনতেছে? বলবো, ধীরে আসতে বলবো। ঢুকি, বাসায় যাই, বসি, তারপরে সবার সামনে একসাথে ঘটনাটা বলবো। ওকে, তাহলে চল আগাই। অভিজাত গুলশান এলাকার এক বাড়িতে যতটুকু নীরবতা দিয়ে সম্ভব ঠিক ততটুকু নীরবতা নিয়েই আমি আর সুমন ঢুকে গেলাম। ওকে ফ্রেন্ডস, ডর মানে ভয় শুরু হয়ে গেছে আবারও। এবং সবার মনের মধ্যে এখন মনে হয় ডরটা একটু কমই আছে, কারণ আনন্দের একটা ভাব আছে। এক্স্যাক্টলি, কিছুদিন পর। আর দেখা যায় যে অনেকেই হচ্ছে ঢাকা থেকে নিজের দেশের বাড়িতে গিয়ে অনেক রকম অনেক কিছু ফিল করে। ঢাকা শহরের লোকারণ্যে এত ভিড়ের মধ্যে অনেক কিছু খুঁজে পায় না বা অনেক কিছু তাদেরকে খুঁজে পায় না, কিন্তু ঢাকার বাইরে গেলে দেখা যায় যে গ্রামে গঞ্জের অলিতে গলিতে, জঙ্গলে, পুকুরের পাশে, নদীর পাশে, বিলের পাশে অনেক ধরনের ঘটনা ঘটে। কিন্তু এখন ঈদের সময় ওখানেই বরং ভিড় বেশি।
Right. তাই এই ধরনের ঘটনাগুলো ঘটার ঢাকা সম্ভাবনা শহরটাই কমে ফাঁকা যায়। হয়ে যাচ্ছে এবং ঢাকায় মনে হচ্ছে এই ধরনের ঘটনা অনেক বেশি ঘটে যেতে পারে। তো যাই হোক, সবাইকে আমরা ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাতে পারি। অবশ্যই তাই, ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। সো চল শুরু করি আমরা আজকে বরাবরের মতো। আমি সুমন এবং রেহান তো আছি, আমরা দুইজন। দোস্ত, আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠলাম, কোন রকম পায়ের শব্দ না করে। আমরা ঘরের ভিতরে ঢুকলাম, হল রুমটাতে কিছুক্ষণ বসলাম। এই পুরো ব্যাপারটা গুলশান এলাকার যে আভিজাত্য, এই বাড়িটার যে আভিজাত্য, সিঁড়ি ঘরটা এত সুন্দর, পুরো বাসাটার এই যে হল রুমটা থেকে আমরা ক্রস করে এই রুমে ঢুকলাম, সেই রুমটা এত সুন্দর। অথচ এই রুমটার অবস্থাটা দেখেছিস, মনে হচ্ছে না যে 100 বছরের পুরনো একটা জায়গা? রাইট। বাকি রুমগুলো দেখে কিন্তু মনে হয় না যে অনেক দিন ধরে মানুষ নাই, পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাট এইটা যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এই রুমে এটা ঢোকা হয় না। অনেক দিন ধরে এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। রুমটা পরিত্যক্ত তো হয়েছে, পুরো বাড়িটাও কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে। Right. যদিও এটাকে মানে জীবিত রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু হয়তো মানে প্রকৃত অর্থে কিন্তু বাড়িটা মরেই গেছে এক অর্থে। আমার মনে হয় ওনারা কেয়ারটেকারকে যেভাবে বাসাটা ঠিক রাখতে বলেছে সেভাবেই সে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। ওনাদের সাথে কথা বলেই তো বুঝেছি তো অ্যাকচুয়ালি এই রুমে ঢোকার পারমিশনটা নেই, কেয়ারটেকারেরও নেই। এই রুমে ঢোকার পারমিশন যে নেই শুধু তাই না, কেয়ারটেকারের আমাদের সঙ্গে কথা মানে তার ভয়েসটা আপনাদেরকে শোনানোর সেই পারমিশনটাও নেই। ওকে, তো এই বাড়িটাতে একটা অনেক মানে করুণ একটা ঘটনা আছে এবং সেই করুণ ঘটনাটা একসময় ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যায়। আর সেই ঘটনাটা কি ধীরে ধীরে আপনারা একটু একটু করে টের পাবেন, ডরের সাথেই থাকুন। তবে আপাতত যেই কাজটা মানে আমাদের হাফ ডান রয়ে গেছে সেই কাজটা আজকে ডান করে ফেলি। সাগর ভাই আজকেও জার্নিতে নিয়ে আসছি আমরা সাগর ভাইকে, যদিও ঢাকার মধ্যে আমাদের খুব একটা বেশি কষ্ট করতে হয় না। তো সাগর ভাই শুরু করি আমরা। আপনার যেই কথাগুলা ওইখানে আমাদের ইটের ভাটায় শোনা হয়নি, তো আজকে এই ঘরের মধ্যে বসে ওই ইটের ভাটা থেকেই হয়তো ইটের সেই বাড়িটা হয়েছে, এখানে বসেই শুনি। হতেও পারে। ভালো একটা লিঙ্ক ধরেছিস সাগর ভাই, আপনার আরো এক্সপেরিয়েন্স আছে আপনি আমাদেরকে বলেছেন, তো আমরা এবার সেখানে চলে যাই। আমার আরো এক্সপিরিয়েন্স আছে, তার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট সেটাই বলি। এটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। আচ্ছা। তো আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন আমাদের ফাইনাল পরীক্ষা মানে শেষ পরীক্ষার ছুটিতে। কত সালের দিকের ঘটনা হবে এটা? এটা আপনার হবে 2004-এর দিকে। ফাইনাল পরীক্ষা শেষ, ওটা ছুটিতে আছি। এটা বেশ একটা মজার ব্যাপার। ওই সাধারণত আমরা ওই আমাদের ওইখানে বিলে ওই যে আপনার টাকি মাছ ধরার জন্য যে একটা ফাঁদ পাতা হয়, এগুলা ম্যাক্সিমাম পাততাম। তো ওইখানে একটা বট গাছ আছে। বট গাছটা এরকম যে ওর যে বাঁশরি মানে সাইডে যে ছোট ছোট শিকড় একেবারে ভরা। তো একদিন রাতের বেলা আমি আমার চাচাতো ভাই দুইজন মিলে প্ল্যান করলাম যে আমরা যাব মাছ ধরতে। তো আমরা রওনা দিছি। যাওয়ার পরে ওইখানে যে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে, তার মধ্যে আমি একটা চিংড়ি মাছ পাইছি অনলি। আচ্ছা। তো আমি আবার আমার চাচাতো ভাইকে বললাম কি যে তোমরা যা ধরো, আমার একটু খারাপ লাগতেছে, আমি বট গাছের নিচে একটু বসি। বট গাছের নিচে বসলাম। তো হঠাৎ করে দেখলাম কি যে সামনে দিয়ে একটা লোক আসতেছে। লোকটা লুঙ্গি পরা, একদম স্ট্রেট আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে প্রথমে একটা প্রশ্ন করলো, প্রশ্নটা ছিল আরবি ভাষায়। হ্যাঁ, আমি লুঙ্গি পরা একটা মানুষ, আমাদের দেশের মানুষের মতো। আরবি বোঝেন? আমি আরবি তখন বুঝি না। তাহলে সেটা যে প্রশ্ন ছিল আপনি বুঝেন কিভাবে? আরবিতে কথা বলতেছে, আর আমাকে জিজ্ঞেস করছে আরবিতে। আচ্ছা, কি জিজ্ঞেস? মানে ওই যে কথাটা আমাকে বলছে, কথাটা আমার মনে আছে। আচ্ছা। মিন কল সায়াফরা। তখন আমি বলছি যে আপনি কি বলছেন এটা আমি বুঝি না, আবার বলেন। আচ্ছা। তখন উনি বলতেছে যে ওই একই প্রশ্ন আবার করলো। পরে আমি বললাম কি যে আসলে আপনি কথা আমি বুঝতে পারতেছি না, তা আপনি কি কোনো সমস্যা? তখন উনি হঠাৎ করে আবার মানে বাংলা ভাষায় বললেন যে আমাকে একটু সামনে আগায় দিবা। আচ্ছা। তারপরে একজন সাধারণ মানুষের একটা সন্দেহ থাকতেই পারে যে প্রথমে আরবি ভাষা কেন বললো, যেহেতু উনি বাংলা পারে। তখন আমি বললাম কি যে দেখেন, আমি তো এখানে মাছ ধরার জন্য আসছি, আপনাকে আগায় দিতে পারবো না। অনেক আকুতি করতেছে যে একটু আমাকে সামনে আগায় দাও, ওই হাওড়টা একটু পার করে দাও। কিন্তু ওই হাওড়টা একটু প্রবলেম ছিল, আমার ওইটা খেয়াল ছিল না। আমি বলছি আচ্ছা এত আকুতি মিকুতি করতেছে তাহলে আগায় দিই, চলেন। তো আমি সামনে গেলাম, যাওয়ার পরে তো উনি দেখতেছি যে ওটার মধ্যে একটু পানি ছিল, নেমে যাচ্ছে পানির মধ্যে। উনি আগে যাচ্ছে, আমি পিছিয়ে আছি। তার আমি ওই ডাঙার উপরে খাড়ায় বলছি আপনি কি ওই পারে যেতে পারবেন? করেন না, তুমি একটু আরেকটু আসো। তখন আমি মানে অলরেডি হাঁটু পানির মধ্যে নেমে গেছি। পরে আমি ওইখানে দাঁড়ায় বলছি আপনি কি যেতে পারবেন? বাবা আরেকটু আসো, বাবা করে বলছে। তা একটু যাওয়ার পরে দেখলাম কি আপনি কলার ঠোঁট দিয়ে যে আমরা ওই ছোটবেলায় যে ভেলা বানাইতাম না পানির মধ্যে, কলা গাছ। হ্যাঁ, কলা গাছ একসাথে ওই বাঁশের ঢুকাই দিয়ে যে
থরের ভিতরে একটা লাশ মানে ভেসে ভেসে আসতেছে, ওই লোকের ঠিক সামনে দিয়ে যাচ্ছে, নাকের ডগার সামনে দিয়ে, মানে ওই লোকটা ম্যাক্সিমাম পানিতে, হ্যাঁ আচ্ছা মানে গলা পানিতে, ওই লোকের সামনে দিয়ে মানে কলার থরের ভিতরে একটা লাশ, মানে কাফনের কাপড়, চাঁদনি রাত সবকিছুই দেখা যাচ্ছে স্পষ্ট। লাশটা উঠে বসছে, বসে আমার মাথার ভিতরে ধরছে ওই লোকটা, হ্যাঁ ওই চুলের ভিতরে এভাবে মানে আঙ্গুল ঢুকাই দিছে। আচ্ছা আঙ্গুল ঢুকে যখন টান দিছে তখন ওনার বডিটা আর আমি দেখি নেই, মানে ওনার মাথাটা ওনার হাতের মধ্যে, যখনই ওনার হাতের মধ্যে দেখছি তখনই আমার অবস্থা, আমি কি পরে দৌড় দিয়ে যখন উঠে আসবি, মানে পানির থেকে এগুলি দৌড়া উঠতে গেলে একটা ফোর্স দরকার। আমি অনেক চেষ্টা করতেছি, আমি যে জায়গায় মানে যতই দৌড়াচ্ছি ওই একই জায়গায় আছে, ফুল দৃশ্যটা আমার দেখা মনে হয় বাকি ছিল। আচ্ছা যে পরে কি করবে, ইয়েটা নিয়ে ওর ডান হাতে নিছে, নেওয়ার পরে ওটাকে মানে উল্টা করাইছে। উল্টা লাশটার চেহারা কি ঢেকে রাখা? না, লাশটা তো উঠে বসে লাশটা গেছে। তো আপনি দেখতে উঠে- পাচ্ছেন হ্যাঁ লাশটা? আমি অলরেডি দেখতেছি। হ্যাঁ, চেহারা কি স্বাভাবিক? হ্যাঁ না, চোখগুলো সাদা, একদম হোয়াইট, কোনো চোখের মনি নেই? না মনি নাই, একদম হোয়াইট, কিন্তু হাতের নখগুলো আশ্চর্য রকম বড়। তা আমি পিছন দিকে ঘুরে ওনাকে ফেলে আমি যখন উপরের দিকে চলে আসবো, হ্যাঁ। আমি যতই দৌড়াচ্ছি আমার ওই পানিটা ওই পর্যন্তই থাকতেছে। আচ্ছা তখন আমি চিন্তা করলাম তাহলে আর দৌড়ে লাভ নেই, তো দেখি খাড়ায় খাড়ায় কি করে, হয়তো আমাদের একটা কিছু হস্তনস্ত করেই স্যার আজকে, মানে প্ল্যান নিয়ে নিছি। তো উনি ওই মাথাটা নিয়ে ডান হাতে রাখার পরে ওনার বডিটা, আশ্চর্য বডিটা হাত দিয়ে তুলছে উপরে, তুলে ওর সামনে ও যেভাবে বসে আছে সেভাবে ওকে বসাইছে, বসায় ওকে প্রশ্ন করতেছে তুই কেন মানুষকে এভাবে ভয় দেখাস। আচ্ছা লাশটা প্রশ্ন করতেছে একবার স্টেট, আমি কথাগুলো একবারে আমার মনে হয় যে কানের মধ্যে এখনো বেঁধে আছে, তুই কেন মানুষকে এভাবে ভয় দেখাস। আপনি তখন কি করলেন? আমি ওখানে দাঁড়া শুনতেছি অবাক হয়ে, মানে আপনি নড়তে পারছেন না? আমি নড়তে পারতেছি না, আমি আগে চেষ্টা করছি দৌড়ানোর জন্য, পারিনি, একই জায়গায় রয়ে গেছি। তখন ওই লোকটাকে বলতেছে যে কেন তুই মানুষকে এভাবে ভয় দেখাস, তোকে আগেও কয়েকবার না করছি, তুই কেন এইখানে আসিস। এই কথা বলার পরে আমার এই চাচাতো ভাই যারা ছিল ওরা আমাকে ওই বট গাছের নিচে যখন খুঁজে যখন পায় নাই, তখন আর একটু সামনে আগে আসছে, আগে আসা ওরা যে কোন সময় আমার পিছনে এসে ডাঙায় খাড়ায় ওইগুলাই দেখতেছে, তারাও দেখতে তারাও দেখতে পাচ্ছে, সেম জিনিসটা ওরাও দেখতেছে, কিন্তু আমি জানি না যে ওরা কোন সময় পিছনে আসছে। আচ্ছা, আপনি না হয় নাই জানতে পারেন, বাট এত এত প্রমাণ সহ ভুতুড়ে ব্যাপার ঘটতে শুনিনি। আমি আগে। তো ফার্স্টেই বলছিলাম যে আমাদের গোষ্ঠীটা এরকম, আপনাদের সবারই আমাদের সবারই এক ধরনের হ্যাঁ ব্যাপার আছে। সুপার ন্যাচারাল জিনিসগুলো আপনাদের নজরে আসে। তো ওরা যে কোন সময় এসে পিছনে খাড়ায় খাড়ায় যে জিনিসগুলো দেখতেছে এটা আমি মানে খেয়াল করিনি। তো যাই হোক, ওরা আমাকে একজন আবার ওই আমার যে ছোট চাচার যে ছেলে, ও আমাকে বলছে কি সাগর, মানে আস্তে আস্তে বলতেছে উঠায়, আচ্ছা সাগর উঠায়, ওখানে বেশিক্ষণ দাঁড়াইস না, উঠায়। পরে আমি শুনতে পারছি যে ও আমাকে অনেকবার বলছে, কিন্তু আমি মানে সম্মতের মতো ওইখানে ওই দাঁড়ায় দাঁড়ায় ওই দৃশ্যগুলো দেখতেইছি। আচ্ছা তখন যখন ও না পারছে, এখন ওরাও সহ্য করতে পারতেছে না, আমিও মানে আমার পা হাত পা মানে থরথর করে কাঁপতেছে, তখন আমি করছি কি ওই আমার ওই ছোট স্বাস্থ্য ভাই এসে আমার গার মধ্যে যখন হাত দিছে, তখন আমি একটা ঘর থেকে বের হয়ে গেছি। আচ্ছা বের হয়ে মানে আমার চাচাতো ভাই কি কোথায় আছে আমি এর আর মানে ফলো করিনি, ওরে ধাক্কা দিয়ে আমি মনে করছি যে পিছনে এসে আমার কেউ হাত দিছে, আমি একটা ভয় পেয়ে গেছি, ওরে ধাক্কা দিয়ে ফালাই দৌড় দিছি। বট গাছের নিচে আসার পরে আমার মনে হলো কি যে আমার পার মধ্যে কি যেন ধরছে। আচ্ছা মানে আপনি হাতের কবজি টের পেলেন? না, হাতের কবজি না, মনে হয় লতা পাতার মতো কিছু মনে কিছু করেন একটা জড়িয়ে মানে ধরেছে আপনার পায়ে। জড়িয়ে ধরছে। ধরার পরে আর আপনার চাচাতো ভাইদেরকে আপনি পেছনে ফেলেছেন? হ্যাঁ, পেছনে ফেলে আমি দৌড় দিছি, কারণ আমি একটু বেশি ভয় পেয়েছি, কারণ প্রথম থেকে জিনিসটা আমি দেখতেছি। তো দৌড় দিয়ে তখন মানে আমারে মানে ওই এক পা আমার ছাড়া, এক পার মধ্যে আমার উঁচা করে ফেলছে মাথা নিচের দিকে। আর আমার অ্যাকচুয়ালি গাছের শিকড় গুলা যে বের হয়েছিল না, এগুলাই আমার পার মধ্যে পাচ্ছে, আর এগুলাই পেঁচা রাখছে, পা উপরের দিকে মাথা নিচের দিকে হয়ে আছে। আচ্ছা আচ্ছা, বট গাছের মধ্যে হ্যাঁ। এরকম থাকে অনেক সময়, শেকড় বা ধরে একদম ঝুলে পরে লাস্টে আমাকে মানে কে যেন আমি দেখি নাই, কে যেন এসে আমার গলায় চাপ দিয়ে ধরছে, আচ্ছা মানে উপরে হয়ে আছে, আমি নিচ দিকে হয়ে রয়েছি, আমার চোখগুলো নিচের দিকে, পুরো মুখটা নিচের দিকে। আসা মনে হচ্ছে কেউ খুব সহজ ভাবে আমার গলাটা সে চাপা ধরছে। পরে আমি মানে চেঁচামেচি করার জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমার ওই চাচাতো ভাইয়ের ওই যে খাঁচি জাল আছে না, বাঁশের চলা দিয়ে যে বানায়, ওইগুলার ওই আগা দিয়ে মানে লাভ দিয়ে উঠে ওই ইয়ার মধ্যে বাড়ি মারছে। বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহটা আমি শুনছি যে বিসমিল্লাহ বলছে, আমি পড়ছিলাম। আমার কপাল ভালো যে মাথাটা সোজা নিচ দিকে হয়ে পড়েনি, যদি সোজা নিচ দিকে হয়ে যদি পড়তো তাহলে আমার ঘাড়ের যে কোনো একটা অংশ ভেঙে যেত। আমি বুদ্ধি করে আমার মাথায় যে ওই সময় ওই বুদ্ধিটা কাজ করছে, এটা আল্লাহ কাছে আমি ঘাটটা একটু ব্যাগা করে ফেলছিলাম। আচ্ছা ব্যাগা করে ফেলবো, আমার পিঠে যায় মাটির মধ্যে পড়ি। তারপরে 3 জন হাত ধরে দৌড় দিছি। দৌড়তে যাওয়ার পরে বাসার গেটের সামনে যেয়ে পড়ে গেছি, 3জনই সেন্সলেস। আমাদের মোটমাট 1.5 মাস শরীরে জ্বর ছিল, একটা না, বিছনায় পড়েছিলাম 1.5 মাস, 3জনই। আর রাত্রেবেলা উদ্ভট স্বপ্ন দেখতাম কি যে আমি অনেক উঁচা একটা বিল্ডিং এর মধ্যে আছি, বিল্ডিং থেকে লাফ দিছি,
স্বপ্নের ভিতর দেখতেছি নিচে পড়ে যে আমার মাথা মুথা ফেটে গেছে, খুব ব্লাড বের হচ্ছে, আবার দেখতেছি যে কেউ এসে আমার গলা চেপে ধরতেছে, মানে উদ্ভট স্বপ্ন। তারপরে যাই হোক ওই আমার হুজুরের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে উনি তার ফুটো দিল, কিছুই না, পানি মুনি দেওয়ার পরে ফুটো দেওয়ার পর ঠিক হয়ে গেছে। আসলে স্বপ্নের কথাটা উদ্ভট স্বপ্ন উনি দেখলেন, জ্বর ছিলেন, এই ব্যাপারটা শুনে একটা ঘটনা মনে পড়ে গেল। ফেনীতে আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমার খালাতো ভাইয়ের নাম রনি, ওর একটা ফ্রেন্ড, তো ওখানে গিয়ে ওই লোকটার সাথে আমার দেখা হয়। ওনার লাইফে যেটা ঘটেছে সেটাও খুব অদ্ভুত একটা ব্যাপার। প্রথমত ব্যাপারটা, ওনার নাম ছিল আসগর। তো আসগর সাহেবের যেটা হতো, ওনার বয়স যখন 45 এর মতো, তখন একটা রোড অ্যাক্সিডেন্টে, বাস অ্যাক্সিডেন্টে সে কোনো রকমে বেঁচে যায়। তার মেয়ে এবং তার ওয়াইফ মৃত্যুবরণ করে সেখানেই, অন স্পট ডেথ। ওনার যেটা ব্যাপার হয়েছিল যে উনি ওনার ওয়াইফকে এত জোরে জড়িয়ে ধরে রেখেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, ছুটিয়ে নিয়ে আসতে কষ্ট হয়েছে। ওনার ওয়াইফও ওনাকে জোরে জড়িয়ে ধরেছিল এবং এতক্ষণ ধরেই সে ছাড়েনি কান্নাকাটি করতে করতে, যে তার ওয়াইফের হাত কিছুটা শক্ত হয়ে যাওয়ার একটা ব্যাপার আসে না, লাশ অনেকটা ওরকম হয়ে গেছিল। অনেক কষ্টে ছাড়িয়ে এলাকাবাসী নিয়ে আসে, পরিচিত জন্য, অপরিচিত জন্য ধরারই সাহস পায়নি। হিস্টেরিয়া রোগীর মতন চিৎকার চেঁচামেচি করছিল শক্ত করে ধরে, অ্যাজ ইফ সে সাথেই চলে যাবে এরকম ব্যাপারটা। যেটা হয়, ওখান থেকে আসার পরে তার এরকমই আপনি যেভাবে বললেন প্রায় 1-1.5 মাস টানা জ্বর থাকে এবং জ্বরের ঘরে প্রতিদিন রাত্রে সে একটাই স্বপ্ন দেখত। ওই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে সে দাঁড়িয়ে আছে একটা সাদা পাঞ্জাবি পরে, সে নিজেই, এবং সামনে একটা গাছের উপরে কিছু একটা আছে যেটা সে বুঝতে পারছে না কে। সে জানে কেউ একজন, কিন্তু কে বুঝতে পারছে না। তার খুব মনে হতো যে সেটা তার ওয়াইফ। মজার ব্যাপার হচ্ছে যে সে দুঃখ থেকে এরকম চিন্তা করতেই পারে, এরকম স্বপ্ন আসতেই পারে, অতিরিক্ত কষ্ট থেকে মানুষ এরকম স্বপ্ন দেখে। তো একদিন যেটা হয়, ডর মানে ভয়। আপনাদের সঙ্গে আমি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে অন দ্য স্পট থেকে রয়েছে রেহান, আরজি সুমন, অফকোর্স সাউন্ডে রয়েছে লোবান, এবং আজকে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তারা হচ্ছেন সাগর, হুমায়ুন, ইয়াসিন এবং সজল। তাদেরকে নিয়ে আমাদের দর চলছে। প্রিয় শ্রোতা, ডরে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরব ডরে মাত্র 3 মিনিট পর। ডর। ডর মানে ভয়। 3 মিনিট পর আরো একবার স্বাগত ডরে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড লোবান। এবং আজকে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তারা হচ্ছেন সাগর, হুমায়ুন, ইয়াসিন এবং সজল, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আমরা ধারণ করেছি ঢাকা শহরের ভেতরে একটা অদ্ভুত ভুতুরে বাড়িতে রেকর্ড করা হয়েছে। এবং এই অনুষ্ঠানটি কোনোভাবেই অনুকরণীয় নয়। অনেকেই এই অনুষ্ঠানটির আদলে রাতের বেলা হয়তো এরকম কোনো কিছু করতে যেতে পারেন। তাদের সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, প্লিজ ডু নট ট্রাই দিস। এই অনুষ্ঠানটি যারা করেন তারা এক্সপার্ট এবং তাদের সাথে থাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য একটি টিম। সুতরাং সেই জায়গাটি থেকে আপনি ব্যক্তিগতভাবে এমন কাজ ভুলেও কখনো চেষ্টা করতে যাবেন না। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। প্রতিদিন রাত্রে সে একটাই স্বপ্ন দেখত, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানে সে দাঁড়িয়ে আছে একটা সাদা পাঞ্জাবি পরে, এবং সামনে একটা গাছের উপরে কিছু একটা আছে। তার খুব মনে হতো যে সেটা তার ওয়াইফ। এরকম স্বপ্ন আসতেই পারে, অতিরিক্ত কষ্ট থেকে মানুষ এরকম স্বপ্ন দেখে। তো একদিন যেটা হয় যে সে এরকম রাত্রেবেলা 12টা সাড়ে 12টার সময় এক আত্মীয় তাদের বাসায় আসে। তো সে জ্বর অবস্থায় উঠে বসে বাসার কিছু কাজকর্ম করে, আত্মীয়কে বসায় টসায়। এমন সময় তাদের টিনের চালে একটু ভাঙন ধরে আর কি। সেই অবস্থায় তারা দুজনেই ভিজে যায়। তারা দুজনেই ডাইনিং রুমে ছিল, দুজনেই ভিজে যায়, এবং ওই রুমে হচ্ছে সব কাপড় জামাই মোটামুটি রাখা হতো। তো ওই কাপড় জামাও সব ভিজে যায়। তো কি করবে না করবে বুঝতে পেরে সেই যে আত্মীয় এসেছে তার কাছ থেকেই সে একটা জামা ধার করে নিয়ে পরার পরে তখন তাদের খাওয়া দাওয়া করার মতন কিছু নেই। তারা পাশের বাড়িতে যাবে, কিছু একটা জোগাড় করার চেষ্টা করবে। তো সে খুব অসুস্থ অবস্থায় বললো যে আপনি বসেন ভাইয়া, আমি দেখি পাশের বাসা থেকে কিছু জোগাড় করতে পারি কিনা। বের হওয়ার পরে তাদের বাড়ির সামনে যেই গাছ, সে জাস্ট দেখলো গাছের একদম মাথা থেকে তার ওয়াইফ লাফ দিল। সে তার ওয়াইফকে দেখতে পেয়েছে, দেখার আগে, ভয় পাওয়ার আগে, কিছু বোঝার আগেই তার ওয়াইফ লাফ দিল। তার চোখের সামনে মাথা চৌচির হয়ে গেল প্রায়, রক্ত বের হয়ে তার গায়ে এসে লাগলো। যখন গায়ে এসে লাগলো
তখন সে খেয়াল করলো যে সামহাও সে সাদা পাঞ্জাবি পরে আছে, এবং প্রতিদিন স্বপ্নে সে যে এই জিনিসটা দেখে ভয় পায়, অলমোস্ট সেই সিনটা তার সামনে ঘটছে। ডিফারেন্সটা হচ্ছে সে তার ওয়াইফকে লাফ দিতে দেখেছে। সে দৌড় মেরে সামনে গেল, ভালোবাসা থেকেই তার ওয়াইফকে দেখলো যে ঘুটে অবস্থায় পড়ে আছে, মাথার সামনে থেকে রক্ত। সে আবার সেই আগের মতনই জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। তো কাঁদতে কাঁদতে সে যখন কাঁদছে তখন দেখে আবার আরেকটা কান্নার শব্দ সে পেতে শুরু করে, এবং সে যেই লাশটা ধরে আছে সেই লাশটা তখন কাঁপছে। তো একদিকে সে কান্নার শব্দ শুনতে পাচ্ছে, একদিকে সে নিজে কাঁদছে, আরেকদিকে সে এই ধরনের ফিলিংসটা পাচ্ছে যে লাশটা বোধহয় কাঁপছে তার সামনে বসে। তো কান্নার শব্দটা উদ্দেশ্য করে সে যখন আবার তাকায় দেখে গাছের পাশে ঠিক যেই ড্রেস পরা অবস্থায় তার ওয়াইফ মৃত্যুবরণ করেছিল সেই ড্রেস পরা অবস্থায় তার ওয়াইফ দাঁড়ানো, এবং সে কাঁদছে। এটা দেখে সে এত ভয় পায়, ভয় কাজ করা শুরু করে যে আমি তো আমার ওয়াইফকে ভুতুরে একটা কিছু ভেবেই জড়িয়ে ধরে রেখেছি, সামনে কি। যখন সে নিজের কোলের দিকে তাকায় তখন সেটা তার ওয়াইফ ছিল না। প্রচন্ড অবাক ব্যাপার, শরীরটা ছিল তার মেয়ের, যে মেয়েটি মারা গেছে, এবং মুখটা ছিল তার দাদির, যে পুড়ে মারা গিয়েছিল, এবং যে কাঁপুনিটা সে টের পাচ্ছিল কারণ হাসছিল, সেই জিনিসটা হাসছিল। এবং সামনে যেটা দাঁড়িয়ে ছিল সে কেন কাঁদছিল সে জানে না। ওইখান থেকে কিছুক্ষণ পরে না আসায় তার সেই চাচাতো ভাই বা মামাতো ভাই তাকে সে ওখানে পড়ে থাকতে দেখে। মজার ব্যাপার হচ্ছে আর কোনো সাইন সিগনেচার কিছু না থাকলেও সাদা পাঞ্জাবিতে রক্ত কিন্তু ছিল, সেই পাঞ্জাবিতে আমার নিজের চোখে দেখা। আমি চিন্তা করছি, সে বিশ্বাস করে এটা তার ওয়াইফের রক্ত, এবং সে সেই পাঞ্জাবিটা ফেলবে না, সে ওখানেই রাখে। তাকে সবাই অনেকে বাইরে দূর থেকে আসগর পাগলা বলে। কথাই কারণ হচ্ছে, না হলে রক্তটা আসবে কোথা থেকে? আসবে কোথা থেকে? যাই হোক, গল্পের মাঝখানে আরেকটা গল্প বলে ফেললাম। তো সাগর ভাই, আবার আপনার কাছে আসি, আপনার আরেকটা এক্সপেরিয়েন্স আপনার শেয়ার করার। এটা হচ্ছে আমার মার নিয়ে ঘটনা। আমি তো ফার্স্টেই বলছি আমাদের গোষ্ঠীতে এরকম একটা প্রবলেম আছে, সবাই কিছু না কিছু এক্সপিরিয়েন্সের মালিক। আচ্ছা। তো যাই হোক, আমার মা হচ্ছে মানে সবসময় গৃহীতে, আব্বা হচ্ছে সিসিটিভিতে চাকরি করতো। গ্রামে যে পল্লী যে ছিল সিসিটিভিতে চাকরি করতো। তো মা সবসময় বাসায় থাকতো। আচ্ছা। আমার নানুর হচ্ছে একটা ঘোড়া ছিল। ঘোড়াটা ছিল হচ্ছে লালচে কালার, কিন্তু ঘোড়াটা খুব সুন্দর ছিল। ওই ঘাড়ের যে চুলগুলা ছিল অনেক বড় বড় ছিল। তো আমার মা, আমার যে খালাররা ছিল, সবাই ঘোড়াকে অনেক বেশি ভালোবাসতো। হঠাৎ একদিন, যেদিন নানু মারা গেছে আমার নানা, তারপরের দিন সেই ঘোড়াটা মারা গেছে। একজন মানুষ মারা যাওয়ার একদিন পরে সেই ঘোড়াটা মারা গেল। তো আমার নানু ওই ঘোড়াটাকে খুব পছন্দ করে। তো আমার বড় মামা সিদ্ধান্ত নিল কি, মানে নানার কবরের সামনেই ওনাকে শেষ কাজটা করছে আর কি। যাই হোক, তো আমার নানা আমার আম্মাকে খুব ভালোবাসতো। আচ্ছা। আমার নানা সব সময় আমার আম্মার সাথে এসে দেখা দিত। মানে মনে করেন আমার আম্মু ওই রাত্রে বাইরে গেছে, দেখছি কি নানার কবরের সামনে দাঁড়ায় আছে। এইভাবে মানে সে যেভাবে সবসময় থাকতো সেইভাবেই দাঁড়ায় আছে, তার সাথে সেই ঘোড়াটা দাঁড়ায় আছে। এটা কি শুধু আপনার আম্মাই? আমার আম্মাই শুধু দেখতো। তারপরে একদিন আমি ওই সময় আমি অনেক ছোট, তবে আমার মানে বুঝার মতো সব বুদ্ধি হয়েছে যে আমি এটা দেখলে পরে এটা বুঝি। আচ্ছা। আমি রাত্রেবেলা বাইরে গেছি, আমার আম্মু আমার হাতটা ধরেছিল। আচ্ছা। হ্যাঁ, এখন এটা হাত ধরার কারণেই কি আমি কি দেখতে পাইলাম এটা আসলে আমি জানি না। তবে আমি হঠাৎ করে আমার ওই আম গাছের নিচে আমার নানাকে যেখানে আর কি কবর দেয়, সেখানে আমার কি কারণে যেন চোখ যাওয়ার পরে দেখি কি নানা দাঁড়ায় আছে। হ্যাঁ, আমি দেখলাম আমার নানা দাঁড়ায় আছে। তো নানার সাথে যে ঘোড়াটা দাঁড়ায় আছে ওটার মাথা নেই, ওটার মাথা নেই, শুধু বডিটা দাঁড়ায় আছে। তখন আমি মানে ওই মাথাটা না দেখে আমার শরীর একটু ঝাঁকি দিয়ে উঠছে। তখন আম্মা বলছে কি বাবা ওইদিকে তাকায় না। আচ্ছা। আমি বলছি আম্মা নানা তো দাঁড়ায় আছে, কিন্তু নানার ঘোড়াটার মাথা কই? আমি এই কথা আমার প্রশ্ন করছি। তখন আম্মা মানে ঘুরে তাকাইছে, কি ব্যাপার, প্রতিদিন আমি মাথা দেখি আজকে মাথা নেই মানে। আর আমার ছেলেও এটা দেখতেছে, তখন মানে এটা মানে আম্মা ঘুরে তাকায় দেখে কি আসলে ওই দিন ঘোড়ার মাথা ছিল না। আচ্ছা। তো যাই হোক, মানে দুঃখের বিষয় হচ্ছে কি, সেই দিন রাত্রে আমার নানা মারা যাওয়ার 27 দিন পর ঘটনাটা। তো সেদিন রাতে একটা শিয়াল নানার কবরের দিকে মানে ফুটো করছে আর কি। নানার কবরের যে পাশে যে ঘোড়ার কবরটা দেওয়া আছে, নানার কবরটা তো মানে আমরা উপর দিয়ে বাঁশ দিছি কুসুম করে, কিন্তু ঘোড়ার কবরটা ওইটা বেশি ডিপ করে দেওয়া হয়নি, খুব হালকা মাটি খুঁড়ে দেওয়া হয়েছিল। তো ওইখানে 3-4টা শিয়াল মনে হয়, যাই হোক, খামচিয়ে মাটিটা সরায় ওই ঘোড়ার মাথাটা মানে যে কোনো ভাবে মানে ইউজ করছে। তো এই ব্যাপার আবার আমার বড় মামাকে বলছে সকালে যে ভাইয়া আমি তো রাত্রে এটা দেখছি। তো বড় মামা না সাহস করে গেছে, যাওয়ার পরে দেখে কি যে ঘোড়ার মাথার সাইড থেকে মাটি সরানো, ওইখান থেকে ঘোড়ার মাথাটা নেই, মাথাটা অলমোস্ট নিয়ে গেছে। হ্যাঁ, এতদিন কিন্তু আম্মু দেখছে বিষয়টা কমপ্লিট ভাবে দেখছে যে নানাও দাঁড়ায় আছে, তার সাথে ঘোড়াটাও দাঁড়ায় আছে তার মাথা সহ,
কিন্তু যখনই ঘোড়ার মাথাটা হয়তো বা শিয়াল বা অন্য কিছুতে নিয়ে গেল, ওই সেই দিনই কিন্তু আমরা দেখলাম যে ঘোড়ার মাথাটা নেই, মাথাটা ছাড়া। এর পরের দিনই তো যাই আবারটা চেক করা হয়েছে। হ্যাঁ, চেক করা হয়েছে, মানে খুব মানে অস্বাভাবিক ভাবে মাথাটা নেই। তখন আম্মা, মানে আমি তো এই ঘরে মাঝখানে পার্টিশন দেওয়া আছে এই ঘরে, তো মামাকে মা বলতেছে, আমি শুনলাম যে ভাই আমি মারা যাওয়ার একদিন পর থেকে বাবাকে দেখি, প্রত্যেক দিন দেখি, কিন্তু সাথে ওই যে ঘোড়া যাওয়ার পর দ্বিতীয় দিন থেকে ঘোড়াটাকেও দেখি, কিন্তু আমি কোনো দিন ঘোড়ার মাথা ছাড়া কখনো দেখিনি। এই 27 দিন যে পার হয়ে গেছে আমি মাথা ছাড়া কখনো দেখি নাই। শুধু আজকে রাত্রে, মানে গতকাল রাত্রে আমি শুধু এটা দেখছি যে ঘোড়াটার মাথা নেই। আর সকালবেলা আপনি যে দেখলেন তার মাথাটা নিয়ে গেছে। তাহলে এটা কি? পরে বলতেছে, আচ্ছা বোন তুই আর এখানে থাকার দরকার নেই, যখন এটা সমস্যা হইতেছে তো তুই চলে যা, শ্বশুর বাড়ি চলে যা। তখন আম্মা আমাকে নিয়ে চলে আসলো। চলে আসার পরে রাত্রেবেলা যখন আম্মার সাথে আমি শুয়ে থাকতাম, মা দেখতাম কি যে কেউ হাত ধরে, মানে এভাবে হাত, একটা হাত নিচে আর একটা হাত উঁচা করে আছে, ঘরের থেকে বের হয়ে যাচ্ছে। আমাদের ওই যে স্লিপ ওয়াকিং, হ্যাঁ স্লিপ ওয়াকিং, আমি মানে মনে করতো যে এটা মনে হয় স্লিপ ওয়াকিং করে। তখন তাহলে আমি আব্বার একদিন মানে একটা প্রশ্ন করলাম, আচ্ছা বাবা স্লিপ ওয়াকিং কি এক হাত উঁচা করে? মানে আমি এমনি শয়তানি করে কি প্রশ্ন করছি যে বাবা এটা কি মানে এক হাত উঁচা করে? না তো বাবা, আমি আম্মুকে আমি বেশ কয়েকদিন দেখছি যে এক হাত উঁচা করে হেঁটে যাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে এমন যে কেউকে হাত ধরে যদি কেউ টেনে নিয়ে যায়, ওইরকম। হ্যাঁ, তো নিয়ে যাচ্ছে, তো কলপার পর্যন্তই নিয়ে যেত। আচ্ছা, যেখানে কল, মানে আমাদের টিউবওয়েলটা, সেটার সাইডে একটা ছোট তেঁতুল গাছ, বেশি বড় না, মানে খুব অস্বাভাবিক ভাবে ওই জায়গাটাই নিয়ে যেত। আর একভাবে তেঁতুল গাছের ফার্স্টের যে ডালটা আছে একটু মোটা, ওই ডালের দিকে একভাবে তাকায় থাকতো। এমনও দেখা গেছে যে আমরা রাত্রে ঘুমিয়ে গেছি, ফজরের আজান পর্যন্ত এখানে দাঁড়ায় গেছে একভাবে, ফজরের আজান দিচ্ছে, ওনার একটা ঘুর কেটে গেছে, এসে আবার শুইছে। এবং এরকম হুজুর দেখানোর পরে হুজুরের নিয়ে আসলো যে ওনার বাবা আসলে মাঝে মাঝে ওনাকে খুব পছন্দ করতেন, তো এখনো মাঝে মাঝে আসে, তো এটা কোনো, পরে বাবা বললো যে এরকম ঘর থেকে বের হওয়া যা তো খারাপ। তখন মানে এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় যে হুজুর যখন মার হাতে, বাম হাতে যখন তাবিজটা যখন বেঁধে দিবে, তখন হুজুরকে এমন জোরে একটা চর মারছে, মানে কেউ মারছে কেউ দেখেনি, আমরা সবাই বসে আছি, আমার চাচা সবার সামনে, এমন মানে একটা মানুষের চর মারলে পরে যেমন একটা হয় সরে যায়, এরকম সরে গেছে। ও চর খাওয়ার পরেও, তারপরে ওই আম্মুর হাতে ওই তাবিজটা বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পরে ওই হুজুরটা এর পরের থেকে পরে উনি 1 বছর একটানা অসুস্থ থাকে। উনি এত কিছু জানতো, ওই যে আগে আমাদের খবরটা বলে দিল, জানার পরেও তিনি 1 বছর একটানা অসুস্থ থাকে। হয়তো বা এখন হচ্ছে লিভারের প্রবলেম হচ্ছে, আবার দেখা যাচ্ছে চোখে কম দেখতেছে, কোনো না কোনো ভাবে অসুস্থতা তার লেগেই আছে, মানে একটা ঠিক হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে। বেঁধে দেওয়ার পরে আপনার আম্মুর, না আমার আম্মু একদম সমস্যার সমাধান, ওনার বাবাকে যে দেখতে পাইতো এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। তারপরে আমার আম্মুর সাথে আর অনেক ঘটনা আছে, আমি যদি পরে কখনো সময় পাই সেগুলো বলবো। আর এখন হচ্ছে ওই হুজুরটা 1 বছর পরে মারা যায়। 1 বছর পরে যখন মারা যায়, ওই হুজুরেই ওই যখন যারা লাশটা যখন নেয়, ঘাড়ে নেয়, তখন একটা মৃত মানুষ, আমরা জানি যে একটা মানুষ মারা গেলে পরে তার মানে স্বাভাবিক ওজনের চেয়ে একটু বাড়ে, কিন্তু ওই যখন খাটিয়াটা নিয়ে যাচ্ছিল তখন আমরা ছিলাম, আমার বাবা সবাই ছিল, দেখলাম কি যে 4 জন মিলে মানে খাটিয়াটা ধরে রাখতে পারতেছেন, এত ভারী হয়ে গেছে। মানে মানুষ শুধু মানে সে বেসিক্যালি কি কিরকম ছিল? সে স্বাভাবিক মানুষের মতো, হ্যাঁ, খুব বেশি ওজন না, পাতলা মানুষ। কবরটা বেশি দূরে না, ধরো 1/2 কিলো হবে কবরস্থানটা। তখন কবরস্থানে যে বলতেছে কি যে জীবনে এত মোটা মোটা মানুষের লাশ ঘাড়ে নিছি, কিন্তু ওনার মতো ওজন লাশ মানে কখনোই দেখি নাই, যে এত চিকন মানুষ এত ওজন হইতে পারে। এই পর্যন্তই ছিল আজকে। বুঝতে পেরেছি। আসলে এই লাশের ওজনের যে ব্যাপারটা আরো বেশ কয়েকবার ডরের স্টোরিতে শুনেছি। হয়তো ওই যে খারাপ কোনো কিছু, হয়তো বা উনি আগে কোনো কিছু যে কোনো মাধ্যমে তো বুঝতে পারে, আসলে কেউই জানে না। যেমন একবার আমরা খারাপ না ভালো দিক থেকেই শুনেছিলাম যে লাশ এত বেশি ভারী হয়ে গিয়েছিল যে গাড়ির স্পিড কমে যাচ্ছিল। পরে দেখা গেছে লাশটা ছিল ভুল লাশ, ভুল মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, এবং পরে যখন একই পথ দিয়ে আসল লাশটা নিয়ে যাওয়া হয়, যার লাশ নিয়ে যাওয়ার কথা, তখন কিন্তু আর কোনো সমস্যা হয়নি। সো থিংস হ্যাপেন। যাই হোক, সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আমরা আশা করব যে ডরে আপনাকে আবারও পাবো, আপনার আরো এক্সপেরিয়েন্স। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ডরের সুযোগ করে দেওয়ার জন্য। ওকে, ডর চলছে এবং একটার পর একটা ঘটনা আমরা শুনছি। চল রেন, এবার হচ্ছে বন্ধু তো আমাদের সাথে আছে, তার কাছে একটু যাই, তার ঘটনা শুনি, তার এক্সপেরিয়েন্স শুনি আমরা। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, আপনি কোথায় থাকেন? আমি কামরাঙ্গীচর থাকি। কি করেন আপনি? আমি এমনিতে রঙের একজন কন্ট্রাক্টর। আচ্ছা,
তো অনেক ধন্যবাদ হুমায়ুন ভাই যে ডরে আপনি আমাদের এই জার্নিতে যোগ দিয়েছেন। তবে ডর টিমের কাছে আমরা শুনেছিলাম আপনার কোনো একটা এক্সপেরিয়েন্স আছে, অলৌকিক বা ভৌতিক আমরা বলতে পারি, যে এটার সমাধান আপনি খুঁজে পাননি। তো এই ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে আমাদের সাথে যদি শেয়ার করেন। ঘটনাটা হচ্ছে গিয়ে 12-13 বছর আগের ঘটনা। আমি আর আমার কোথায় ঘটেছে এটা? এটা আমাদের কামরাঙ্গীচর একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আমি আর আমার ছোট ভাই এখানে লেখাপড়া করতাম। তো হঠাৎ করে আমাদের মাদ্রাসার অনুষ্ঠানের একটা প্রোগ্রাম করে ওয়াজ ও দোয়া মাহফিলের। তো ওইখানে আমরা সকল ছাত্র মিলা অনুষ্ঠানে অংশগ্রহণ করি। করার পরে দেখা যায় রাত্র 2টা-2:30 বাজে যায়। অনেক ছাত্রছাত্রী এখানে ছিলাম, অনেক ছাত্ররা মাদ্রাসাতে থাকে, অনেক ছাত্ররা বাসায় চলে যায়। আমি আমার ছোট ভাই চিন্তা করলাম যে তো অনেক রাত হয়ে গেছে, তা আমরাও বাসায় চলে যাই। আমাদের বাসাটা মাদ্রাসা থেকে 10-15 মিনিট লাগে। বাসায় যাওয়ার পথে আমরা যে বাড়িতে থাকি, আমাদের বাড়ির রুমের সাথে যে আমাদের খালামণির রুমটা, ওনার যে বড় মেয়েটা, ওনার বড় মেয়েটা দেখি রাস্তায় বসে কান্না করতেছে। বয়স কত হবে? ওনার বয়স আনুমানিক 11-12 হবে। কয়টা বাজে তখন? তখন রাত্র 3টা-3:30 বাজে। আচ্ছা। তো তখন ছোট ভাই জিজ্ঞাসা করলাম যে মেয়েটা কাঁদতেছে কে বাড়ির সামনে। সামনে যাওয়ার পরে দেখলাম যে খালামুনের বড় মেয়েটা, ও কাঁদতেছে। ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কাঁদতেছো কেন? তখন বললো যে আম্মু আমার মেয়েরা রুম থেকে বাইর করে দিছে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, আমি আমার আম্মুরে দিয়া তোমার আম্মুরে ডাকা তোমার রুমে উঠায় তুমি, এখানে তুমি বসে এত রাত্রে থাকতেছ, একটা মেয়ে মানুষ। পরে বললো যে না আমি যাব না, তুমি যাই আমার আম্মুরে ডাইকা নিয়ে আসো, তাহলে আমি যাবো। আমার ছোট ভাইকে বললাম যে ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি ওর আম্মুরে ডাইকা নিয়ে আসি, ও যেন কোথাও না যায়। ছোট ভাই বললো যে না, আমি তো ওই মেয়েটাকে ধইরা মানে কোনোটা টানাটানি করলাম যে তুই মেয়ে মানুষ এত ঘাটতারমি করতেছিস কেন, মানে জোর করে বাসায় দিয়ে আসার জন্য ই করছিলাম। তো ওকে একটা আমি থাপ্পড় মারি। আচ্ছা। যে এত তার আমি ভালো না, ঠিক আছে তুই এখানে দাঁড়া, আমি তোর মাকে ডাক দিয়ে নিয়ে আসতেছি। তো বাড়িতে গেলাম, যাওয়ার পর আম্মুকে বললাম, আপনারা দুজনেই চলে আসছেন? আমরা দুনো ভাই চলে আসছি। আসার পর আম্মুকে বললাম যে এই ব্যাপার, খালামুনির বড় মেয়েটা তো রাস্তায় বসে কাঁদতেছে, তার খালামুনি তো রুমে ঘুমাইতেছে। তো জিজ্ঞাসা করতো কি হয়েছে। খালামুনির গেট নক করলো, নক করার পরে বললো, খালামুনি ঘুম থেকে উঠলো যে এত রাত্রে কেন গেট ই করলা। তখন বললো যে আপনার যে বড় মেয়েটা যে রাস্তায় বসে রয়েছেন, আপনি এখানে ঘুমাইতেছেন, এটা কি আপনি ঠিক করছেন? খালামুনি বললো যে কই না, তো আমার মেয়ে তো আমার সাথে শোয়া। আমি আমার আম্মু রুমের দিকে তাকাইলাম, তাকায় দেখি যে হ্যাঁ খালামুনির বড় মেয়েটা রুমের ভিতরে শোয়া ছিল। তাহলে যে আমি রাস্তায় যে যাকে টানা হেঁচড়া করলাম বাসায় যাওয়ার জন্য, এবং ইভেন যাকে আপনি চরও মারলাম, তাহলে সে কে? এবং আমার আম্মু খালামুনি আমরা রাস্তাতে আসি, এসে দেখি সেই মেয়েটাও নেই। এটাই ছিল আমার কাছে একটা ঘটনা। ওকে, তো এটা নিয়ে আপনি গায়ে হাত তুলেছেন, চড় মেরেছেন, তখন কোন ধরনের কোনো রিয়াকশন করেনি? না, তখন অন্য কিছু করেনি। মানে যখন আমি চটটা মানে সে মনে করে আমার দিকে এইভাবে তাকাইছে যে আমাকে মারলি, এরকম একটা ভাব ছিল যে কিছু বলবে, কিন্তু এরকম কিছু বলেনি। কিন্তু তার চোখ খুব লাল ছিল। এরপরে আর এটা নিয়ে কোনো ধরনের কোনো কিছু হয়েছে? জি না, এরপরে এই ধরনের কোনো কিছু হয়নি। তো আমার আম্মু বলছে দৌড়াইছি আমরা, তো ওই পঠির আগারকে লবণ পানি কইরা আমাদের খাওয়াইছে গরম কইরা, এর ভয়টা কেটে। আসলে মানে ঘটনাটা অনেক ছোট হলেও মানে একটা কিন্তু অদ্ভুত একটা বিষয় যে মানে আমি বাড়ির পাশেই যাকে দেখলাম যে বসে কান্নাকাটি করতেছে এবং যাকে থাপ্পড় পর্যন্ত মারা হলো, আর কিছুক্ষণের মধ্যেই যায় শুনলাম যে সে মানে ঘুমাচ্ছে। এটা মানে আসলে কোনো লজিক খুঁজে পাচ্ছি না, যেটা নিশ্চয়ই এমন কোন একটা ঘটনা যেটা শোনার জন্য আমরা আসলে ডরে যেই ঘটনাগুলো খুঁজে বেড়াই, এরকমই একটা ঘটনা। তো অনেক ধন্যবাদ যে এই ঘটনাটা অনেক ছোট হলেও যে আপনি শেয়ার করার জন্য আমাদের এই জার্নিতে এসেছেন। ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা যাদেরকে আজকে শুনছেন তারা হচ্ছেন সাগর, হুমায়ুন, ইয়াসিন এবং সজল। প্রিয় শ্রোতা, আমরা ডরের পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই। ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন, বাতিটি অফ করা আছে, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং অবশ্যই ভয় পাওয়ার জন্য অনুষ্ঠানটি শুনবেন না। মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে চোখের সামনে দেখার চেষ্টা করবেন। দেখুন তো আমরা যা বলি ডর মানে ভয়, সেটার অস্তিত্ব টের পান কিনা। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও রাত 12:06 ফিরব, এবং গভীর রাত মানেই ভয়। ডর, ডর মানে ভয়। আপনার নামটা ভাই? আমার নাম ভাই মোহাম্মদ ইয়াসিন।
মোহাম্মদ ইয়াসিন। জি। আপনি কোথায় থাকেন? আমি থাকি পুরান ঢাকা, দয়াগঞ্জ। আচ্ছা, আর আপনি কি করছেন এখন? আমি এখন ছোটখাটো একটা জব করি। ছোটখাটো একটা জব করছেন। আপনার সাথে যেটা ঘটেছে সেটা কি আপনার সাথেই ঘটেছে না অন্য কারো থেকে আপনি শুনেছেন? আমি মানে অন্য কারোর সাথে শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে দেন ভাইয়া, আপনার সাথে ঘটুক আর না ঘটুক একটা এতটুকু জানি যে ঘটনাটা ঘটেছে, তাই না? তো চল সুমন, আমরা ঘটনায় চলে যাই। ঘটনায় চলে যায়, রাইট। তো এই ঘটনাটা যেটা আমরা প্রথম শুনবো আপনার কাছে, এটা কতদিন আগে ঘটেছে? এটা আপনার বেশি দিন না, রোজার 1 সপ্তাহ আগে। আচ্ছা, তাহলে খুবই রিসেন্ট একটা ঘটনা। রিসেন্ট একটা ঘটনা। ওকে, তাহলে আমরা শুনি, শুরু থেকে শুনি ঘটনাটা কিভাবে কি আমরা হয়েছে। আপনার এই শাহবাগে আড্ডা মারতেছিলাম, তখন হঠাৎ করে আমাদের খুলনা ভার্সিটি যে ছোট ভাইটা পড়ে ও আসলো। এসে আমাদের কাছে বলতেছে, ভাই আমি তো আজকে খুলনা ভার্সিটি চলে যাব, আজকে আমাদের শেষ দেখা, আবার আল্লাহ বাঁচা রাখলে ঈদে দেখা হবে। আমরা বলতেছি তুই এতদিন পর চলে যাবি, তো একটা পার্টি পুটি দিয়ে যায়। তা ভাই পার্টি দিব, আমি তো আসবো ঈদের আগে, ঈদের আগে আসলে একবার ভালোভাবে ঈদের পার্টিটা সহ দিব। আচ্ছা ঠিক আছে, এভাবে কথা বলে ও বিদায় নিল। বিদায় নিয়ে ও চলে গেল। চলে যাওয়ার পর আমরা ঠিক সপ্তাহখানি হয়নি, দ্বিতীয় রোজা হঠাৎ করে আমার মোবাইলে ফোন আসে, দুপুর 2টা। ফোন এসে বলে সোহাগ তো মারা গেছে। সোহাগ মারা গেছে? কোন সোহাগ? আরে খুলনা ভার্সিটি যে আমাদের সাথে বিদায় নিয়ে গেল না, হ্যাঁ ও মারা গেছে। কিভাবে মারা গেছে? পুকুরে নাকি ওর লাশ পাওয়া গেছে। এই কথা শুনে আমরা ওর ফ্যামিলিতে যাই। ফ্যামিলিতে যাওয়ার পর ওর ফ্যামিলির সাথে একসাথে আমরা খুলনা রওনা দিই। খুলনা রওনা দেওয়ার পর ওর ভার্সিটিতে যাই। ভার্সিটিতে যাওয়ার পর শুনি যে ওর বডিটা পড়েছিল, ওর বডি ওর প্রিন্সিপাল আমাদের দিতে চায় না। কারণ দিতে চায় না এই কারণেই, ওই আত্মহত্যা ও মানে 10টা সিগনেচার নিছে, আমাদের সবার কাছ থেকে সিগনেচার নিছে। সিগনেচার নেওয়ার পর বলতেছে আর পরবর্তীতে যেন এই ভার্সিটি কোনো বদনাম না হয়। তা আমরা এই পরের দিন সকালে আমরা ওই পুকুরের কাছে যাই, যে পুকুরে আর কেউ মারা গেছে ওই পুকুরের কাছে যাই, যে লাশটা আর কি উঠেছে তার সাথে আমরা কথা বলি। তার সাথে কথা বলার পর যে জানা গেল ওর সাথে 2টা ফ্রেন্ড ছিল, ওরা দুপুরে ফুটবল খেলছে। ফুটবল খেলার পর পুকুরে আসছে 3জন ফ্রেন্ড গোসল করার জন্য। 2জন ফ্রেন্ড গোসল করে উঠে গেছে। ও বলতেছে যে লাস্ট একটা ডুব নাকি দিবে। তো লাস্ট একটা ডুব দেওয়ার কথা নাকি ও ডুব দিছে। ডুব দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ও উঠে না। গ্রামে এটা কি মানে অনেক দূরে যে নাকি পাড়ের কাছাকাছি? মানে পুকুরের উপরে ওরা শরীর হাত পা মুছতেছে, আর ও ফাঁকে বলতেছে, ওরা বলতেছে আমরা চলে যাবো। আমি বলতে চাচ্ছি যে ও যখন ডুব দিচ্ছিল ও পাড় থেকে কত দূর ছিল? এটা গভীরতা কি খুব বেশি গভীরে ছিল না কাছাকাছি ছিল? এখান থেকে 10 হাত। আচ্ছা, মানে তার মানে পাড়ের খুব কাছাকাছি ছিল। 10 হাত ছিল। ও বলতেছে যে এটাই আমার লাস্ট, আমি উঠে যাব। তো ওরা লাস্ট বলে ডুবটা দিছে। ডুবটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হয়েছে, এখনো উঠতেছে না। ওরা সবাই নার্ভাস হয়ে গেছে যে এটা কি। গ্রামের একটা লোক ছিল, দেখে ওর সাথে সাথে নামছে। সাথে সাথে নামার পর মানে পাচ্ছে না, কোথাও পাচ্ছে না। হঠাৎ আরেকজন নামছে, হঠাৎ দেখতেছে কি উপর থেকে পা ভেসে উঠছে, মানে পাটা ভেসে উঠতেছে, পায়ের পাতা দেখা যাচ্ছে। হ্যাঁ পায়ের পাতা। তো ওইখান থেকে সবাই গেছে, উঠায় দেখে যে হাতটা মুট করা, হাতের ভিতরে একটা কাপড় পাওয়া গেছে, সাদা কাপড় পাওয়া গেছে। হ্যাঁ সাদা কাপড় পাওয়া গেছে, হাত মুট আর মুখ দাঁত পুরো লাগানো, ঠিক আছে, মানে মুখের ভিতরে একটা ফোঁটা পানি যায়নি। অনেক সময় মানে মানুষ সেন্সলেস হয়ে যাওয়ার আগে যেমন দাঁত কপাটি লেগে যায়, সেরকম অবস্থা। সে মানে চোখ মুখ বড় ছিল, তার শরীরে কোনো পানি ঢোকে নেই, মানে পানি ঢোকে নেই। হাতটাও মানে হাতটা যে খোলা হয়েছে, হাতটা ভিতরে এখানে শুকা, দাঁত এখানে ভিতরে শুকা, মানে ভিতরে মানে ও যদি সাঁতার না পারতো হাত পা ছড়াছড়ি করতো, ওরকম কিছুই না। সে কি সাঁতার জানতো? হ্যাঁ সাঁতার জানতো সে। আচ্ছা, তুই চিন্তা করতে পারছিস একটা ব্যাপার মাঝখান থেকে ভাই বলছে, মানে এটা ছট করে হয়তো অনেক লিসনার খেয়াল করবে না, সে হাত মুট করেছে, হাতের ভেতরটা শুকনা ছিল, পুকুরে ডুবে আছে, কত জোরে হাত মুট করে রাখলে হাতের ভিতরটা শুকনা রয়ে যায়, একটু পানি ঢুকতে পারে না। এবং আর এক হাতে আপনারা সাদা একটা কাপড় পাওয়া গেছে, ওই কাপড়টা আমাদের সাথে দিয়েও দিছিল। উঠানোর পর পুকুরের লোকেরা বলতেছে তোমরা এই ভর দুপুরে কেন এখানে গোসল করতে আসলে, এই পুকুরটা এমনি ভালো না। কথা বলতে বলতে শুনলাম যে প্রতি রাত্রেই এই পুকুরে থেকে একটা মহিলার কান্না আওয়াজ পাওয়া যায়, আর গ্রামবাসীরা বলতেছে, আর প্রতি বছর নাকি এখানে এক মার এক ছেলে আসলেই ভোগ হয়, এরকম মারা যায়। মানে আসলে এই জিনিসটা আমি সত্যি কথা বলতে আমি লিসনারদেরকেও বলছি, সুমন্তরেও বলতেছি, ভাইকেও বলছি, ইয়াসিন ভাইকে, যে এই জিনিসটা আমরা এখন থেকে আর বলবো না। এই যে এক মায়ের এক ছেলে, এই ঘটনা বাংলাদেশের সমুদ্র থেকে শুরু করে প্রত্যেকটা পুকুরে পুকুরে আছে। এটা যেভাবে ছড়িয়ে গেছে ব্যাপারটা, এখন মনে হচ্ছে পুকুর দেখলেই মানুষ এই ধরনের কথা বলে। কোনটা রেখে আমরা কোনটা বিশ্বাস করবো, তার চেয়ে বরং আমরা না বলি, অ্যাটলিস্ট যতটুকু মানুষ জানে, মানুষের মনে যেন কোনো পুকুরের ব্যাপারে এরকম ধারণা না থাকে। রাইট। তারপর আমরা ওইখান থেকে রাত্রে তো রওনা দেওয়াটা কোনো পসিবল ছিল না, আমরা সকালে রওনা দিব। তো রাত্রে ওই গ্রামবাসীর মধ্যে পুকুরে এখানেই ঘুরতেছিলাম। গ্রামে অঞ্চলের সবাই একটা ডিসিশন করে পুকুরটা পুরো বন্ধ করে দেয়।
মানে বন্ধ এখানে করে দেয়, মানে কারো মাটি মানে দিয়ে ব্যবহার করা। ব্যবহার অপরিচিত করে দেয়, মানে এটা পরিত্যক্ত পুকুর। আচ্ছা, এখানে যেন পরবর্তীতে কেউ না আসে আর এরকম বিপদে যেন না পড়ে। ওই ঘটনাটার পর থেকে পর থেকে হ্যাঁ, ওইটা অনেক আগে থেকে নাকি ওরা নাকি কান্নার আওয়াজ শুনতো, এবং একজনের মুখ থেকে শুনলাম যে সে নাকি গ্রাম অঞ্চলে নাকি অনেক হাট বসে, মানে এক নির্দিষ্ট টাইমে একটা হাট বসে। হাট বসে, হ্যাঁ, ওই হাটে থেকে নাকি উনি যাওয়ার পথে মানে একটু যেতে একটু লেটই হয়ে যায় বেশি, তার দোকানপাট বন্ধ করে যেতে যেতে। তো তার বাড়িটা হলো যে সে যদি তার বাড়িতে যেতে হয় তাহলে ওই পুকুর থেকেই তার যেতে হবে, ওই পুকুরের সামনে ওইটার সাথে দিয়ে যেতে এছাড়া হবে। কোনো ওয়ে নেই। যে ও যাচ্ছিল, মানে তখন আবার ঘুরা ঘুরা বৃষ্টিও পড়তেছিল। যাওয়ার পর সে একটা মানে মিউজিকের শব্দ শুনতেছে ওই পুকুরে, এখানে মানে কি জানি একটা শব্দ আসতেছে গানের মতন। মানে সে তো বুঝতেছে যে ওইখানে নিশ্চয়ই কোনো হাত পিছু, সে যাইতে চায় না। পথ দিয়ে যখনই আসে তখনই নাকি একটা আঁচল, আচ্ছা, শাড়ির একটা আঁচল নাকি তার পায়ের সামনে আছে। ঠিক আছে, সে ওইটা দেখে নাকি নার্ভাস হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। সে কি করবে, সে উল্টাও যেতে পারতেছে না, উল্টা ঘুরে গেল সে অনেক পথ। সে ওই আঁচলটা কি করবে, সে দাঁড়ায় ছিল, অনেকক্ষণ দাঁড়ায় ছিল, আঁচল সরেই না। সে চোখ বন্ধ করে সূরা পড়তে 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 আগে বাড়তেছে, আগে বাড়তে সে এক পর্যায়ে যে দৌড় দিবে, দৌড় দিতে পারতেছে, তার হাত পায়ে কোনো শক্তি কাজ করতেছে না। সে এক পর্যায়ে থয়ে বসে পড়ছে, এখানে বসে জোরে জোরে সূরা পড়তেছে, বাঁচার জন্য করতেছে। তখনই নাকি পাশের এক গ্রামের নাইট দারোয়ান বাঁশি হুইসেল মারতে মারতে আসে, তারে দেখে নাকি সে মানে একটু আর কি সাহস পেয়েছে। তখন তার বাসায় গেছে, বাসায় যাওয়ার পর সে আর কি রক্তবমি করে। তখন তার ফ্যামিলিকে বললো, পরের দিন সকালে তার ফ্যামিলিরা হুজুর ডাক দিয়ে এসে তাকে আর কি পানি করে। তার মানে ওখানে যাওয়ার পর আপনারা এই পুকুরটা নিয়ে অনেক ধরনের ঘটনা পেয়েছিলেন, এবং শুরু থেকে আপনারা যে সিগনেচারের বিষয় বলছিলেন, এটা আসলে একটা যেহেতু হঠাৎ করে একটা অপমৃত্যুই বলা যায়, তো সেই ক্ষেত্রে কিছু আইনি জটিলতার বিষয় থাকে, সেই জন্য হয়তো কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা নিয়েছিল। সেখানে ডকুমেন্টস এর কিছু বিষয় থাকে, রাইটস এন্ড রেগুলেশন। যেটা আমি বলতে চাচ্ছিলাম সুমন, যে একটা জিনিস খেয়াল করেছিস, প্রায় কিন্তু আমরা এই জিনিসটা শুনি যে কেউ একজন ভয়ে দৌড়াতে পারছে না, কেউ একজন ভয়ে থমকে গেছে, কেউ একজন ভয়ে হাঁটতে কষ্ট হচ্ছে, কারো শরীর ভারী হয়ে গেছে। এই জিনিসগুলো আসলে কোথা থেকে হয়? আমি অনেক দিন ডরের শুরু হবার অনেক আগে থেকে আমি এই বিষয়গুলো নিয়ে ঘাটাই। তো ঘাটাতে ঘাটাতে ইভেন ডরে অনেকজনের কাছ থেকে এটা শুনে শেষ পর্যন্ত গত দুদিন আগে আমি মানে অনেকক্ষণ সার্চ করার পরে যে জিনিসটা বের করতে পেরেছি যে আসলে আমরা অনেক কমপ্লিকেটেড চিন্তা করি, দোস্ত ব্যাপারটা খুব বেশি সিম্পল। যেটা হয় সেটা হচ্ছে টেনশন যখন মানুষের মনে কাজ করে তখন ব্রেইন অক্সিজেন পায় কম, এবং যখনই ব্রেইন অক্সিজেন কম পায় তখনই শরীরের অনেক পার্ট আস্তে 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 অকেজো হতে শুরু করে। এবং ওইটাই যেহেতু মানুষ আমাদের চিন্তা শক্তি আছে, চিন্তা শক্তি দিয়ে আমরা বানিয়ে নেই যে আমি পারছি না, আসলে ব্রেইন পারছে না কারণ অক্সিজেন কম। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেহেতু আজকে পুকুর নিয়ে কথা হচ্ছিল, পানি নিয়ে। একবার কোনো একভাবে মজা করে ফ্রেন্ডের সাথে নেমেছিলাম এক পুকুরে। তো পুকুরে নামার পরে একটা পর্যায়ে আমার জিন্সের প্যান্ট ছিল পরনে, তাই মানে পানিটা টানছিল আমাকে নিচ দিকে, আমি সাঁতার পারতাম না তখন। তো আমি সাঁতার কাটার চেষ্টা করে সামনে আসতে পারছি না। এক পর্যায়ে আমার কাজিন আমাকে বাঁচাতে আসে, যে ওকে উঠায় নেই। তখন আমার মাথায় টেনশন আছে, আমাকে বাঁচাতে গিয়ে ওর না আবার কিছু হয়। আমি ওকে ঠেলে ফেলে দিলাম, ঠেলে ফেলে দিয়ে কোন রকমে নাকানি চুবানি খেতে খেতে আমি এক পর্যায়ে যখন ঘাটে এসে দাঁড়ালাম পুকুরের, তখন আমি যেটা দেখলাম যে অ্যাকচুয়ালি আমি যদি সর্বশান্ত হয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে চলে আসতাম তাহলে আমি এর চেয়ে তাড়াতাড়ি আসতে পারতাম, আমার এত পানি খেতে হতো না। কিন্তু মূল ব্যাপার হচ্ছে আমার ব্রেনে অক্সিজেন যাচ্ছে কম পানির কারণে, যে কারণে আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। এটার আরো একটা অনেক উদাহরণ আপনারা পাবেন, যে হয়তোবা অনেকে অনেক সময় দেখা গেছে এমন কোন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, খুব বিপজ্জনক একটা সিচুয়েশন, নট লাইক দ্যাট সেটা ভৌতিক কোনো কিছুতেই, হয়তোবা আপনার কেউ অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, আইসিইউতে আছে, আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে কি করবেন আপনি। ওই সময় তো হঠাৎ করে দেখবেন যে আপনি সিদ্ধান্ত নিতে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনার কোনো কিছু ব্রেইন কাজ করছে না, আপনি ঠিকমতো মানে দৌড়াতে পারছেন না, ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। সো এটা অনেক ক্ষেত্রেই হয়ে যায়। সো সব ক্ষেত্রে এটা আসলে ভৌতিক সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে আবার হয়তো সত্যি এমন হয়, আমি সেই ব্যাপারগুলোকে ডিনাই করছি না, বাট এতটুকু বলছি যারা এই ধরনের ভয় ফেস করবেন, বাই চান্স যদি করেন, সব সময় চেষ্টা করবেন মাথাটা একটু ঠান্ডা করে জোরে জোরে কন্টিনিউয়াসলি নিঃশ্বাস নেওয়ার। তখন আপনি আস্তে আস্তে অক্সিজেন থেকে আপনার শক্তিটা খুঁজে পাবেন। যাই হোক, অনেক তথ্য কথা হয়ে গেল, আবারও ডরে ফিরে যাই, অর্থাৎ ভয়ে। ওকে ইয়াসিন ভাই, আমরা আরো শুনেছিলাম ডট টিমের কাছে যে আপনার আরো কিছু ঘটনা আছে, এবার একটু সেই ঘটনাগুলোর দিকে যাই। আমি এবার নেক্সট ঘটনাটা বলতেছি আপনার সিলেট মেডিকেল একটা হাসপাতাল নিয়ে।
আচ্ছা, মানে সিলেটের কোন একটা মেডিকেল মেডিকেল হাসপাতাল, নিয়ে আপনি ঘটনাটা বলছেন। ওই 4 জন ওরা বেস্ট ফ্রেন্ড একই মেডিকেলে ভর্তি হয়েছে। প্রতি সপ্তাহে একটা কথাই শুনতে পারতো, 4 জনের থেকে একজনের কাছ থেকে 3 জন শুনতো যে ওর নাকি অনেক সাহস, সে অনেক কিছু পারে। ঠিক আছে, ওর সাথে কিছু বলতে হলে বলে তোরা আমার সাথে কথা বলিস না, আমার সাহসের সাথে তোরা কিছু পারবি না। ওরা এই কথা শুনতে শুনতে 3 বন্ধু ত্যক্ত হয়ে যায় যে ওরে একটা ডরের মানে সাহসের পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা করতে হবে? ওরা 3 জন বসে বলে যে আজকে দম রুমের ওকে বলবো যে 4টা যে লাশ আছে নতুন, ওই বাক্স খুলে প্রতিটা বাক্সের মাথায় একটা করে বিস্কুট দিয়ে আসবে প্রতি লাশের মাথায়। যদি ও 4টা মাথায় বিস্কুট দিয়ে আসতে পারে তাহলে আমরা মনে করবো যে হ্যাঁ ও পারফেক্ট, ও সাহস, ও যা বলবে আমরা তাই মানবো। তো ও এই কথা বলতে বলতে ও আসলো, আইসা ওকে বলতেছে যে দোস্ত তোর না তুই অনেক সাহস, আমরা তো মানি, কিন্তু আজকে মানবো না, আজকে আমরা দেখবো কি দেখতে চাস বল। দোস্ত আজকে দুমগড়ে 4টা লাশ আসছে নতুন কাঠের বাক্সতে রাখা, ওই প্রতিটা বাক্স খুলবি, খুলে প্রতিটা মাথায় একটা করে বিস্কুট দিয়ে আসবি। হ্যাঁ এটা কোনো ব্যাপার হলো? এখন না, যাইতে হবে রাত 12টার পর। যদি 12টার পর যদি তুই পারিস তাহলে বল। হ্যাঁ 12টার পর, হ্যাঁ যাবো, অবশ্যই যাবো। ঠিক আছে 12টার পর যাবি, কিন্তু আমরা দেখবো পরের দিন সকালে, আমরা 12টার সময় যাবো না, কারণ গেলে তুই একা হবি না। আচ্ছা ঠিক আছে। ও ঠিক 12টার পরই ওই প্রস্তুতি নিল যাওয়ার। এখন গেল, আস্তে করে গেটটা খুলে ও দেখলো হ্যাঁ 4টা লাশি বাক্সের ভিতরে আছে। প্রথম বাক্সটা খুলে ও মাথার উপরে বিস্কুট রাখছে, প্রথম বাক্সটা দিল, দেওয়ার পর দ্বিতীয় বাক্সটাও দিল, তৃতীয় বাক্সটা দেওয়ার পরই চতুর্থটা যখন দিবে তখন একটা ঘটনা ঘটে গেল। কিরকম? মানে ও চতুর্থ বাক্সটা খোলার সাথে সাথে বিস্কুট সহ একটা হাত বেরিয়ে আসে বাক্সের ভেতর। হ্যাঁ বাক্সের ভেতর থেকে বের আসার পরই ওইটা দেখার সাথে সাথে সেন্সলেস হয়। কি মানে সেন্সলেস না, অবশ্যই সে মারেই যায়। কিভাবে? মানে সে হঠাৎ স্ট্রোক করে বয়, ভিতরে হার্টবিটটা কাজ করে, হার্ট অ্যাটাক করে, হার্ট অ্যাটাক যেটা বলে, হঠাৎ সে হার্টবিট ওইখানেই মারা যায়। আর সবচেয়ে বড় কথা ছিল যে বাক্সের যে হাতটা ছিল ওইটা যে 3 বন্ধু থেকে যে বন্ধুটা প্ল্যান করছিল ওই বন্ধুটাই ছিল ওই বাক্সের ভিতরে। হোয়াট মানে কি? মানে ওকে ভয় দেখানোর জন্য ও নাকি অনেক সাহস, এই পরীক্ষা করার জন্য ওই বন্ধুটাই ওই বাক্সের মধ্যে শুয়েছিল। আচ্ছা, মানে ঘটনাটা হচ্ছে যে বন্ধুরা মিলেই প্ল্যান করেছিল এটা, এদের মধ্য থেকেই একজন বন্ধু লাশ সেজে আসলে শুয়েছিল ওখানে, যে বিস্কিটটা দিতে গেছে সে মানে ভয় দেখানোর জন্য হাতটা বের করেছিল। তখন তো সে মনে করেন ভয়ে আর কি, সেও দেখে আর কি সাথে বুঝতে পারেনি, সে মনে করছে যে সেন্সলেস হয়ে গেছে, সে বাক্স থেকে উঠে চলে গেছে। পরের দিন মানে দারোয়ান যে আসে খুলে দেখে যেখানে ও পড়ে আছে, সবাই হুড়াহুড়ি ডাক্তার আসার আগে দেখে মারা গেছে। পরে ওর বন্ধুরা যে হোয়াট কাইন্ড অফ ফান ইজ দিস, এই ধরনের মজা কিন্তু করা ঠিক না। কার হার্ট কতটুকু দুর্বল বা কার হার্ট কতটুকু শক্তিশালী এটা পরীক্ষা করার কোনো সিচুয়েশনে কোন কি ঘটছে এটা একটা মানে বিষয়, যে সে যখন এটা পেয়েছে সে তো পুরোপুরি বিষয়টাকে ওভাবেই ধরে নিয়েছে, রাইট, যে এটা হচ্ছে কোন একটা লাশই এই ঘটনা ঘটে গেছে। তারপর ওই যেরকম নেওয়াজ গোসল করালো, জানাজা দিল, মাটি দিয়ে আসলো। মাটি দেওয়ার 3 দিন পর যে ফ্রেন্ডটা ওর সাথে শয়তানি করলো, মানে লাশের যে ফ্রেন্ড আর কি, হ্যাঁ লাশের যে ফ্রেন্ড আর কি ওর সাথে শয়তানি করছে, তারপর থেকে ও ঘুমাইতেই পারেনি। ওর চোখ বন্ধ করলে নাকি ওর কথাটা মানে ভাসে, ওকে নাকি ডাকে। ইভেন ওর যেখানে কবর দিছে সে প্রতি রাত্র ওইখানে যায় কাঁদাকাঁদি করে, বলে নাকি আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। কিন্তু এক পর্যায়ে হইতে তো ও অ্যাডিক্টেডের মতন হয়ে গেছে, পাগল, মানে ও রাস্তাঘাটে ঘুরে ফিরে কি বলে কেউ মানে 1.5 থেকে 2 মাসের মধ্যে সেও মারা যায়। রেহান, আসলে এই ঘটনাটা আমরা ভয়ের কি বলবো, আসলে অলৌকিক কোন ঘটনার চেয়ে এটা মনে হচ্ছে তার ভেতরে যে পরে যে গিলটিনেস একটা রয়েছে, এই গিলটি ফিলটা রয়েছে অপরাধ বোধ থেকে, সেটা থেকেই আসতে ভারসাম্য হারিয়ে একটা সুস্থ স্বাভাবিক মানুষের মানে একটা ফান করতে গিয়ে একজন মানুষ মারা যাবে, আসলে কারো স্বাভাবিকভাবে এটা মেনে নেওয়া আসলে সম্ভব না। আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটে। আমি একবার একটা মানে ইংলিশ মুভিতে দেখেছিলাম, ওটা মানে পার্শিয়ালি সত্যি ঘটনা থেকে ইন্সপায়ার্ড। তো ওখানেও একটা মেয়েকে দেখায় যে মেয়েটা আসলে শুরুতে থাকে হচ্ছে মেন্টাল হসপিটালে, তার কিছু প্রবলেম আছে, মানে যেদিন থেকে তার মায়ের মৃত্যু হয় সেদিন থেকেই মেয়েটা অ্যাবনর্মাল, পাগল। মেয়েটা এক পর্যায়ে ঠিক হয়, তো তার বাবা তাকে নিয়ে আসে। অনেক দিন হসপিটালে থাকার পরে তার বড় বোনের সাথে দেখা হয়, বড় বোনের সাথে আড্ডা মারে, বেশিরভাগ সময় বড় বোনের সাথেই রুমের ভিতরে একা একা থাকে, বাবা টাবার সাথে তেমন কথা বলে না, এবং সৎ মা থাকে তার একটা, যার প্রতি তার একটা অটোমেটিক্যাল ঘৃণা চলেই আসে যে এই মহিলাটা কেন আমার মায়ের জায়গা নিচ্ছে। তো সে তার মায়ের আগে যে রুমটাতে থাকতো, মা খুব অসুস্থ ছিল, মানে এতই অসুস্থ ছিল যে একসাথে থাকতে পারতো না, ছোঁয়াচে রোগে অসুস্থ ছিল, তাই সে এক ধরনের বেল বাজাতো, বেল বাজালে তারা গিয়ে
সেবা শুশ্রূষা করত, এবং যেই নার্সটা ছিল সেই নার্সটাই পরবর্তীতে বাবাটিকে বিয়ে করে। এই কারণেই তার অনেক রাগ ছিল। মজার ব্যাপার হচ্ছে ওই মেয়েটা পুরোপুরি সুস্থ অবস্থায় ওই বেল শুনতে পেত মাঝে মাঝে, যে বেল বাজাচ্ছে কেউ, অথচ তার মা কিন্তু খুব ভয়ঙ্কর ভাবে মরে গেছে, কারণ যেই কটেজটাতে সে থাকতো সেই কটেজটাতে সামহাও আগুন ধরে যায় এবং সে পুড়ে মারা যায়, কারণ তার ওঠার শক্তি ছিল না। এবং মেয়েটার পাগল হওয়ার কারণ কি জানিস? ওই যে আগুনটা জ্বলেছিল এটা তার রেখে আসা একটা ল্যাম্পের কারণেই জ্বলেছে, যেটা তার মা সরাতে পারেনি। ওই নার্সটা ভিতরে ঢুকে যাচ্ছে, এই জন্য সে জেদ করে ঢোকেনি যে ঠিক আছে আমিও সরাবো না, ওই মহিলা কেন সরাবে। তো এই সামান্য ইগোজেটিক কারণে কিন্তু সে তার মাকে হারায়। মজার ব্যাপারটা কোথায় শুনবি? ওই একই অ্যাক্সিডেন্টে তার বড় বোনটাও মারা গিয়েছে, এবং আসার পর থেকে যেই বড় বোনের সাথে সে থাকতো সেই বড় বোন বলে কেউ টোটালি তার চিন্তা, এবং সে বড় বোনের রূপে খুন পর্যন্ত করে ফেলে লাস্টে ওই নার্সকে, এবং সে সবাইকে বলে আমার বড় বোন খুন করেছে। তার বাবা তখন তাকে জিজ্ঞেস করে তুমি জানো না সেই একই আগুনে তোমার বড় বোন ওই রুমে থেকেই মারা গিয়েছে। সাইকোলজি ক্যান ডু আ লট অফ থিংস। এই ধরনের গিল্টি ফিলিংস যখন হয় তখন নিজের কাছ থেকে বাঁচাটা খুব কষ্ট। তাই আমি সবাইকে বলবো এই ধরনের মজা করতে যাবেন না, কখন কার যে কি ভয় পেয়ে কি হয়ে যায় ইউ নেভার নো। যাই হোক, তো এটা তো শুনলাম অলৌকিক ঘটনা ঘটানোর চিন্তা থেকে কত বড় বিপদ হতে পারে। আর কি এক্সপেরিয়েন্স আছে আপনার কাছে? আমার আরেকটা এক্সপেরিয়েন্স আছে ভাইয়া। আমার না, আমি শুনেছি না, তার বাড়ি অরিজিনালি ঢাকার, সে ঢাকার ছেলে। ঢাকা ছেলের গ্রাম অঞ্চল অনেক দেখে না, সে অনেক মানে মাঝখানে এক সপ্তাহ কিউরিওসিটি থাকে গ্রামে গিয়ে বিভিন্ন জিনিস দেখবে। এক সপ্তাহ মতন ছুটি বলে তার ফ্রেন্ড বলতেছে যে চল তুই আমার গ্রামের বাড়ি চল, আমাদের গ্রামের বাড়ি থেকে রাজশাহী খুব মজা পাবি। সে মানে বলার সাথে সাথেই সে রাজি হয়ে গেল। রাজশাহীতে সে যায়নি, যাবে, সে রাজশাহীতে রওনা দিল। কৌতূহল জাগলো যে কিভাবে কৃষকরা কিভাবে ধান কাটে, জেলেরা কিভাবে মাছ ধরে, তারও ওইভাবে মানে যতদিন আছে সে ওইভাবে চলাচল করতে চায়। মানে সে ধান কাটবে, সে রাত মাছ ধরবে, বুঝতে পেরেছি, সে টোটালি একটা গ্রাম্য লাইফ লিড করতে। হ্যাঁ, তার যে ফ্রেন্ডের সাথে গেছে ও বিয়ে করবে নতুন নতুন, তো ওর সাথে ও সময় দিতে পারতেছে না। মানে ঢাকা থেকে যদি কোনো মানুষ যায়, গ্রামের মানুষ আপনার ওকে দেখলে আপনার কি বলে একটু মেশার চেষ্টা করে তার সাথে আগ্রহী হয়। এরকম একটা অনেক ভালো মনের মতো নাকি একটা ছেলে পাইছে, ওর নাম ছিল সুজন। ওর সাথে চলাচল করতে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ওর সাথে। সুজন ভাই, আমার তো একটা শখ ছিল ভাই, একটা কি শখ ছিল ভাই, এই যে কৃষকরা যেভাবে ধান কাটে ভাই, আমি ওদের সাথে একবার ধান কাটবো বা দেখবো। আর মানে বিশেষ করে হলো ভাই মাছ, কিভাবে মাছটা ধরে ওইটাও আমার দেখা খুব শখ ভাই। এই কাজটা যদি আপনি আমার সাথে একটু করতেন তাহলে খুব উপকার হইতো ভাই। এটা কোনো ব্যাপার হলো নাকি? আপনি বলবেন, আমি আপনাকে করতে চলেন, ধানটা এখন আপনাকে দেখায় নিয়ে আসি বা কাটাও নিয়ে আসি। সে ধান কাটতে গেল, দেখলো ধান গুন কাটা, আসলো বাসায়, ওই মাছ ভাই, মাছটা যদি আপনি এখন ধরেন মজা পাবেন না। মাছটা ধরতে হলে আপনার রাত্রে, যত গভীর রাত হবে তত বেশি মাছ আপনি দেখাও মজা পাবেনও বেশি। সে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করবো? ভাই আপনি কি করবেন, আমি আপনাকে ডাক দিব বাসার থেকে, ডাক দিলে আপনি আইসা পড়বেন, আপনি কিছু লাগবে না, শুধু আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি আমার ডাক দিবেন, আমি খাওয়া দাওয়ার পর আপনার অপেক্ষায় থাকবো। সে আপনার রাতে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পর সে শুধু তার অপেক্ষায় আছে যে কখন তাকে সে ডাক দিবে। এক পর্যায়ে ঠিক 9:30 থেকে 10:45-র মধ্যে তাকে একটা ডাক আসে যে ভাই আসেন। সে এই কথা শুনে সাথে সাথে ঘর থেকে বের হয়ে যায়। তার মনের ভিতরে একটা মানে ছিল, সে মাছ ধরবে। গেল, সে বাসার থেকে আপনার 1/2 কিলো পথ নদী, তারা দুজন হাতে হাতে কথা বলতে বলতে, কি কথা, যে ঢাকা থেকে যে ছেলেটা এসেছে সে কথা বলতেছে, কিন্তু তার সাথে যে ও কোনো কথা বলতেছে না, সে শুধু একটাই কথা বলতেছে যে ভাই আপনি আমার সাথে আসেন, আর কোনো কথা বলবেন না। নদীর সামনে আসলো, আসার পর বসি, জাল চুল না, জাস্ট বসি, দুইজন হাতে 2টা বসি নিয়ে, মানে বসি যা যা দরকার দিয়ে করে নদীতে ফেলে বসে আছে দুইজন। বসার যে অনুভূতিটা, মানে হাঁটু গেড়ে, মানে হাঁটুটা দেখে বসে আছে। তো 10 মিনিট ধরে ঢাকা থেকে যে ছেড়ে গেছে, ও কথা প্রচুর কথা বলতেছে ওর সাথে, কিন্তু ও কোনো রেসপন্স করতেছে না, কোনো অ্যান্সার দিচ্ছে না। ও ওর দিকে ধাক্কা দিতেছে, মানে ধাক্কা দিতেছে। একটা মূর্তিকে যদি ডাক দেই বা হ্যাঁ হুঁ এতটুকুও বলে, সে লড়েও না। একটা মূর্তি যেহেতু শক্ত থাকে ওইরকম শক্ত। সে এটা দেখে খুব নার্ভাস হয়ে গেছে। সে এরকম তার ভিতরে এরকম কোন এক্সপিরিয়েন্স মানে কি করবে, সে ওইখান থেকে উঠে গেছে চিন্তা করতেছে এখান থেকে তো বেশি দূর না, আমি বাসায় চলে যাই কাউকে ডাক দিয়ে নিয়ে আসি। আচ্ছা, সে যেহেতু বাসায় মানে ওইখান থেকে উঠে বাসায় রওনা দিছে, একটু হালকা জঙ্গল পরে যাওয়ার পথে যাওয়ার 2 থেকে 4 হাত দূরে দেখতেছে এক গাছের নিচে ওই যে বন্ধুটাকে ওইখানে রেখে আসে, ঠিক ওই অবস্থায় গাছের নিচে ও বসে আছে। ও দেখে পুরো আরো থক হয়ে গেছে, মানে কি করবে, মানে পিছনে রেখে আসে নদীর কাছে, ওইখানে রেখে আসে। ও সামনে যাচ্ছে, আবার সামনে দেখে যে আবার সেই একই অবস্থায় বসে আছে। আচ্ছা, দেখে আরো সে নার্ভাস ফিল হয়ে যায়, সে কি করবে।
সে বলতেছে তার মানে সে ভাবতেছে এই পথ থেকে মনে হয় আমার যাওয়া ঠিক নেই, এটা কোনো উল্টাপাল্টা কিছু হচ্ছে। সে আবার পুকুরের দিকে রওনা দেয়। দেখা যায় দূরের থেকে পুকুর তো দেখা যায়, মানে সামনে যদি চকের মতন থাকে তো অবশ্যই দেখা যায়। দূরেতে দেখতেছে যে ও যেখানে বসে আছে ওইখানেই বসে আছে, তাহলে ওইটাকে তার মানে একই সময়ে দুই জায়গায় ছিল। বসা অবস্থায় কেউ ওদিকে ভাবে তাকাইছে, পিছের অবস্থায়, মানে নদীর দিকে তাকানো অবস্থায় ও ওদিকে এইভাবে তাকাইছে। মানে ওর দিকে চোখ বড় বড় চোখ দিয়ে তাকাইছে। বুঝলাম না, তার শরীর কি নদীর দিকেই ছিল? হ্যাঁ, শরীর মানে মানে দেহ বডিটা ছিল নদীর দিকে মুভ করা, মানে সে ঘাড় ঘুরিয়ে তার দিকে চোখ বড় দিয়ে তাকিয়েছিল। সে এটা দেখে মানে সে আর কি করবে বুঝতে পারে, সে ওইখানে সেন্সলেস হয়ে অবস্থায় পড়ে যায়। তাই সকালে যখন ফজরে আজান দেয় তখন তো গ্রামের ময়মুরব্বীরা অনেকে আসে সে পুকুরে উজু করতে। তার সাথে দেখে ও মানে এখানে একটা নতুন ছেলে, আর ও তো ওই গ্রামের না। কিন্তু একটু সমস্যা হচ্ছে যে এটা কে। ফজর বেলা সবাই মাইকে বলতেছে একটা লোক পাওয়া গেছে, কেউ যদি তার থাকে না ওই গ্রামের যার বাসায় আসে তার বাসায় একজনের খবর পাঠাইছে যে আপনার বাসায় নতুন ঢাকার যে অতিথি ও তো মসজিদের এখানে আসে। তো সবাই একটা অতিথি সবাই গেছে, যাওয়ার পর ওকে বলতেছে তুমি এখানে কেন, কি হয়েছে বাবা? ও সেন্স তখন ওই ঘটনাটা বললো যে আমি অমুকের সাথে গেছিলাম, তো ওকে নিয়ে আসছে বাসা থেকে ধরে নিয়ে আসে, তুমি ওর সাথে এরকম কি কেন বললা, বা কেন ওই যে ওর সাথে মাছ ধরার কথা বলে তুমি ওকে ভয় দেখাইলা? আমি রাত্রে আসিই নাই। মানে ওই ছেলেকে নিয়ে আসে যার সাথে কথা ছিল। ও ওইখানে ওই দিন রাত্রে আসেনি, মানে ও ছিল নাকি ওর বোনের বাসায়। দোস্ত, তার মানে সে যদি ওই পরে যেটাকে দেখছে সেটাকে সত্যি ভাবেও কাছে যাইতো তাইলেও ধরা খাইতো, কারণ টোটালি সে ছিলই না। আমি কিন্তু এতক্ষণ ভাবছিলাম যে ওই যে জঙ্গলে যেটা বসে আছে হয়তো ওকে না পেয়ে ওর জন্য অপেক্ষা করছে যে আসলে একসাথে যাবো, বা কোনো একজন হয়তো বা আসলে রিয়েল কেউ ছিলই না ওখানে। না, ওইখানে যে ও বলতেছে তো আমি আমার বোনের বাড়ি ছিলাম, আমার মোবাইলও নেই যে আমি আপনাকে ফোন দিয়ে বলবো যে ভাই আমি আসতে পারবো না। তখন ওই দিনই সে ঢাকায় ব্যাক করে। যাই হোক, তো এটাই বোধহয় ছিল ইয়াসিন ভাই আপনার ঘটনা। জি, তো অনেক ধন্যবাদ ইয়াসিন ভাই যে আপনার কাছে আমরা বেশ কয়েকটা ঘটনা শুনলাম। আমিও ভাই ডরকে অনেক ভালোবাসি আর কি, ডরে আসার জন্য আমি সবসময় প্রস্তুতি। আর আমি আপনাদের ডর শোনার পর যার সাথে দেখা হয় তার সাথে এই ঘটনা নতুন একটা ঘটনা শোনার জিজ্ঞেস করি ভাই আপনার কাছে কোনো ঘটনা আছে কিনা বলেন। একটা জিনিস রেহান দেখছিস, মানে এখন মানে তুই আর আমি তো খুঁজে বেড়াই এসব ঘটনার পেছনে, তো ডরের থ্রুতে আমাদের মতো আরো অনেকেই তৈরি হচ্ছে যারা খুঁজে বেড়াচ্ছে এবং সেটা সবার সাথে শেয়ার করছে। তো ডরের একটা কমিউনিটি তৈরি হচ্ছে এবং দুঃখজনক হলো সত্যি যে আমরা বরং কমিউনিটিটাকে টাইম দিতে পারছি না অনেক ক্ষেত্রে। রাইট, সো সেই কারণে আমাদের কিছু নতুন নতুন পথ আমরা অবলম্বন করছি। ডর মানে ভয়। ছোট একটা বিরতির সময় হয়ে গেল, মাত্র 4 মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো ডরে। ডর মানে ভয়। চার মিনিট পর আরো একবার স্বাগত ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে আরজে সুমন, রয়েছে রেহান এবং অফকোর্স সাউন্ডে রয়েছে লোবান। এবং আজকে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গত সপ্তাহে ইনফ্যাক্ট, তারা হচ্ছেন সাগর, হুমায়ুন, ইয়াসিন এবং সজল। ডর চলাকালীন আমরা বেশ কিছু ছবি ফেসবুকে দিয়ে থাকি। আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর। আমাদের কিছু নতুন নতুন পথ আমরা অবলম্বন করছি, নতুন সত্যি ঘটনা যাতে মানুষ আমাদের পর্যন্ত পৌঁছে দিতে পারে। তাই সবাইকে বলে দিই, আমরা ফেসবুকে একটা নতুন পেজ খুলেছি, যেই পেজটাতে আপনারা আপনাদের শুধু গল্প, হাই হ্যালো কেমন আছেন ভালো আছেন এগুলো নয়, শুধুমাত্র আপনাদের নাম, শিক্ষাগত যোগ্যতা, ফোন নাম্বার, ঠিকানা, অর্থাৎ আপনি ঢাকায় থাকেন না ঢাকার বাইরে, সাথে আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো দুটো ভয়ঙ্কর গল্পের সারমর্ম লিখতে পারবেন ইনবক্সে। ফেসবুকে সেই পেজটার অ্যাড্রেস হচ্ছে facebook.com/ABC
ডর স্টোর, DARRSTORE। আবারও বলছি, facebook.com/DARRSTORE, অর্থাৎ ডরের একটি স্টোর। এখানে আপনার গল্পগুলো সারা জীবনের জন্য থাকবে। আপনি যদি নিজে বলে ফেলেন তাহলে সেই গল্পগুলো হয়তো আমরা আর শেয়ার করব না, বাট কেউ যদি এমন হয় যে অনেক দূর থেকে পাঠিয়েছে আমাদেরকে কোনো একটা গল্প, সেই ক্ষেত্রে কিন্তু আমি বা সুমন সেই গল্পটাও শেয়ার করতে পারবো। সো আপনাদের অনুরোধ থাকলো, যারা ফোনের মাধ্যমে কোনো না কোনো কারণে যোগাযোগ করতে পারছেন না তারা ফেসবুকের মাধ্যমে করবেন, তবে ফোনের মাধ্যমে করতে পারাটাই বোধহয় সবচেয়ে বেস্ট অপশন। তারপরে যে যেভাবে অনেকগুলো অপশন খোলা রইল আপনাদের জন্য, যে যেভাবে আমাদের সাথে কানেক্টেড হতে চান আমরা চেষ্টা করব সেভাবেই আপনাদের সাথে কানেক্টেড হওয়ার। আর একটা বিষয় হচ্ছে যে যেহেতু আমরা সব সময় শত শত হাজার হাজার ফোন কল পেয়ে থাকি ডরে আসার জন্য, এত দ্রুত সময়ের মধ্যে সবার কাছে আমরা পৌঁছাতে পারি না, আমাদের একটু সময় লেগে যায়। সো আপনি যখন ডরে ফেসবুকে হোক কিংবা আপনি ফোনে হোক আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন, আপনি সেই রেসপন্সটা পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাকে। সেটাই। এবং ডর নিয়ে অনেকে অনেক রকম নানা রকম পেজ খুলেছে, গ্রুপ খুলেছে, আর কোনোটাতেই ফেসবুকে আপনাকে আমরা বলবো যে আর কোনোটাতেই ভরসা করবেন না। আর যে সুমনের পেজ আছে, আর যে রেহানেরও পেজ আছে, আর যে কিবরিয়ারও পেজ আছে, তবে ডর সম্পর্কিত যে কোনো কিছু যদি আপনি আমাদেরকে জানাতে চান, যে কোনো কিছু, তাহলে আবারও বলছি facebook.com/DARRSTORE, সবগুলো ছোট হাতের, facebook.com/DARRSTORE, এই অপশনটা থাকলো আপনাদের জন্য। তো ওকে, হয়েই গেল কিভাবে আপনারা আমাদের সাথে আরো বেশি বেশি কানেক্টেড হতে পারেন সেটা জানা হয়ে গেল। এবার আমরা যেই জিনিসগুলো জানবো, আরো যারা রয়েছে তাদের এক্সপেরিয়েন্স গুলো কি রয়েছে সেগুলো জানি। ওকে ফ্রেন্ডস, অনেকগুলো গল্প বলবো না, সত্য ঘটনা এখনো শোনা বাকি আছে আমাদের। আর আমরা যেই স্পটে আছি, যে ভুতুড়ে জায়গায় আমরা আছি, সেখানেও যদি কিছু একটা থেকে থাকে তাদেরকেও বলছি আপনারা সবাই আমাদের সাথে শুনবেন এবং আশা করছি দেখাও দেবেন হয়তো। যাই হোক সুমন, আমরা কথা বলে আর সময় নষ্ট করব না। এমনিতেই শ্রোতারা হয়তো অনেক বিরক্ত হয়ে গেছে যে রেহান আর সুমন কেন এত কথা বলে, যাদেরকে নিয়ে এসেছে তাদের ঘটনাগুলো না শুনে। তাই সরাসরি চলে যাব সজল ভাইয়ের কাছে। সজল ভাই, আপনি তো আগেও একবার এসেছিলেন ডরের জি জি, আমি ডরে এবার সেকেন্ড টাইম। ডরে এবার আপনি দ্বিতীয়বারের মতন আসছেন। তাহলে আপনাকে আর কি বলার আছে? আপনি তো জানেনই ডরে আমরা কিভাবে ঘটনাগুলোকে উপস্থাপন করে থাকি, কিভাবে আমরা চেষ্টা করি যে মানুষ যেন সেই ভয় থেকেও কিছু একটা খুঁজে বের করে পরবর্তীতে আরেকটু সাহসী হয়ে আগায়, ভীতু হয়ে না, আরেকটু সাহসী হয়ে আগায়। তো যাই হোক, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট ফ্রেন্ডস। এখন আমরা সজল ভাইয়ের কাছ থেকে শুনবো তার একটি এক্সপেরিয়েন্স। আমি সজল, আর ডর টিমকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি এই কারণে আমাকে সেকেন্ড টাইম এখানে আনার জন্য, ওনাদের জার্নিতে আমাকে অ্যাড করার জন্য। আমি প্রথমেই আমার সাথে যে ঘটনাটা ঘটে আমি সেটা দিয়ে শুরু করছি। এই ঘটনাটা কবে ঘটে আপনার? এই ঘটনাটা প্রায় 1 মাস হবে। খুবই রিসেন্ট ঘটনা, তার মানে 1 মাসের আগের ঘটনা। কোথায়? এটা আমার রুমেই। আপনার রুমেই? আপনার বাড়িতে? আমার বাসাতেই। আচ্ছা। একদিন আমার ভাইয়া বাসাতে নেই, তো আসলে ভাইয়াকে আমি খুব ভয় পাই। তো ভাইয়া বাসাতে ছিল না, যে কোনো একটা কারণে আমার এক ফ্রেন্ডের বাসা হয়তো গিয়েছিল। আব্বু আমার নানু বাড়িতে গিয়েছিল, আম্মু আর আমি বাসাতে ছিলাম। পড়াটার কোনো চাপ নেই, একটু ফাঁকি দিলাম আর কি। গেমস খেলতেছি, খেলতে খেলতে একটা সময় রাত 11টা 11:30টার মতো বেজে যায়। তো আমি ঘরে শুয়ে আছি, শুয়ে গেমস খেলতেছি। তো হঠাৎ করে দেখলাম যে আমার বাইরের বেসিং এর যে কলটাকে যেন ছেড়ে রাখছে। তো আমি গেলাম যে ওইটা বন্ধ করে আবার চলে আসলাম রুমে। চলে এসে আমি আবার গেমস খেলতেছি। তো কিছুক্ষণ পর আবার একেবারে টপ টপ করে পানি পড়ছে। হয়তো বা বেসিং এর এমনিতেও একটু ইন্টারাপ্ট করি, মানে টপ টপ করে পানি কিন্তু অনেক বেসিন থেকেই পড়ে। এটা কি কেমন নাকি কেউ কলটা ছেড়ে যাচ্ছিল? এখন আমার কথা হল যে আমি হয়তো বা বন্ধ করে আসছি, ওইটার পানি হয়তো বা পড়তেছে, কিন্তু না, কিছুক্ষণ পর দেখলাম এটা আওয়াজটা একটু বেড়ে গেল, মানে ফুল ছেড়ে রাখলে যেরকম হয় ঠিক ওই রকম ভাবে। তো আমি আবার গেলাম, আবার বন্ধ করে চলে আসলাম। চলে এসে গেমস টেমস খেলতেছি। তো এখন চিন্তা করলাম ব্রাশ টাশ করে শুয়ে পড়বো। ব্রাশ টাশ করে এটি ওয়াশরুমে থেকে করিডোরে চলে আসছি, শুয়ে গেছি। তো হঠাৎ করে মনে হলো আমার দরজা থেকে যেন নক করছে। চিন্তা করলাম হয়তো বা আম্মু নক করতেছে, কিন্তু আম্মু নক করলে তো ডাক দেওয়ার কথা। আর আম্মু হচ্ছে হাই প্রেশার পেশেন্ট, উনি এত রাতে আসবে রাতের বেলা। তো উঠলাম, উঠে দেখলাম কিছু নেই। আমি কেমন যেন ভয় লাগতেছে, পরিবেশটা কেমন যেন অন্যরকম, অশুভ ফিলিংস হচ্ছে। আপনি একা একটা ঘরে, এবং পাশের রুমে ভাইয়া থাকতো, উনি নেই, তার পাশের রুমটা খালি, তার পরের রুমে হচ্ছে আম্মু। মানে মোটামুটি সবার থেকে একটা ডিস্টেন্সে আপনি মোটামুটি একাই আছেন। একটা ডিস্টেন্সে, এবং মোটামুটি তখন অনেক রাত, 11:30 12টার মতো বেজে গেছে। একটু পরে আমি যখন লাইট নিভিয়ে শুয়ে পড়লাম,
তো আমার কাছে মনে হয় আবার কে যেন কলটা ছেলে রাখছে। আচ্ছা, আমি ভাবতেছি ঘুম আসতেছে এই কারণে উল্টাপাল্টা কিছু শুনতেছি নাকি, উল্টাপাল্টা তো দেখার কথা, আমি শুনবো কেন? সেটাই। তো এখানে গেলাম, যে দেখলাম না কলটা ছাড়া নেই, তো আমি চোখে মুখে পানি দিলাম। তাহলে শব্দ আসছিল কোথা থেকে? শব্দ আসছিল কোথা, এটাই হচ্ছে কথা। আমি দুবার কিন্তু কলটা অফ করছি, তৃতীয়বারে আপনি শব্দ পেয়েছেন কিন্তু যে দেখেছেন কল বন্ধ। তখন আমি চোখে পানি টানি দিয়ে যখন চলে আসবো, তখন মিররের দিকে যখন তাকালাম, আমার কাছে মনে হলো পিছনে কে যেন একটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, পিছনে কে যেন একটা দাঁড়িয়ে আছে। এটা যখন আমি দেখলাম, আমি তো পুরো ভয়ে, আমি যে বলতে, আপনি দেখতে পেলেন কাউকে? সরাসরি দেখতে যে আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে, কিন্তু যখন পিছনের দিকে তাকালাম আমি কিছু দেখতে পেলাম। কি দেখতে পেয়েছিলেন? আয়নায় কি দেখতে পেয়েছিলেন? আয়না মানে একটা মানুষের মানে চেহারা, মানে আচ্ছা মানে ফুলটা মানে চেহারা আমি দেখতে পেয়েছি। আপনি কি তাকে ভেদ করে পিছনের দেয়ালও দেখতে পাচ্ছিলেন? এই ধরনের ট্রান্সপারেন্ট? হ্যাঁ, দেয়ালও দেখতে পাচ্ছি, এবং আমার পিছনে কে দাঁড়িয়ে ছিলাম স্পষ্ট, মানে অর্ধেক ফেসটা দেখতে পেয়েছি। তাকে দেখতে কেমন লাগছিল? সে কি ছেলে ছিল না মেয়ে ছিল না বুড়ো ছিল? মেয়ে ছিল। একটা মেয়ে, কম বয়সের মেয়ে? না, মোটামুটি অনেক এজড মহিলা। হ্যাঁ। তো আমি পিছনের দিকে তাকালাম, কিছু দেখতে পেলাম না। দৌড়ে রুমে চলে আসলাম। রুমে চলে এসে যখন শুয়ে রইলাম দরজাটা অফ করে, তো কিছুক্ষণ পরে মানে আমার কাছে মনে হলো যে আমার খাটটা কিছুটা মানে উপরে চলে আসছে, মানে ফ্লোর থেকে ডিস্টেন্সটা একটু বেশি মনে হচ্ছে, আগে যতটুকু ছিল এর থেকে একটু বেশি। তো আমি নিচের দিকে তাকালাম, দেখলাম যে আমার ফ্লোর থেকে আমার খাটটা 3 থেকে 4 ইঞ্চি উপরে। আপনার খাট ফ্লোর থেকে উপরে? জি। আমি যখন নিচের দিকে তাকালাম, ঠাস করে এটা নিচে পড়ে গেল। তখন রাত কত? প্রায় 12:30 মতো বাজে। আমি কিন্তু আম্মুকে যে ডাকবো এখন যদি এই কথা বলি, উনি তো এমনি তো অসুস্থ, আমি ভয়ে কিছু মানে বলতেও পারতেছি না। শুয়ে রইলাম, মানে খুব ভয়ে হাত পা কাঁপতেছে, ঘুম আসতেছে না। প্রায় আধা ঘন্টা পর মনে হলো যে আমার খাটের উপর কি যেন উঠলো, মানে উঠলে যে মানে একটা শব্দ হয় বা খাটটা একটু নড়ে চড়ে যায়, ঠিক এইরকম হলো। দেখলাম না কিছু নেই, কিন্তু আর রাত্রের বেলায় মানে এমনিতেও একটা ঘটনা আমার সাথে ঘটে গিয়েছে। তো আমি তো ভয়ে না পারতেছি চিৎকার দিতে, আর ঘরে এখান থেকে চিৎকার দিলেও আমও শুনবে না, অনেকটা ডিস্টেন্স, মানে কোনো লজিক খুঁজতেছি, পাচ্ছি কিনা, কোনো লজিক পাচ্ছি না এটাতে। তো একটু পর আবার মনে হলো খাটের মধ্যে কে যেন উঠলো। এখন আমি মনে করলাম যে হয়তো আমার পাটা নাড়া লাগছে বা এমনিতেও কোনো শব্দ, আমি উল্টাপাল্টা ভাবতেছি। তো শুয়েছিলাম, কিছুক্ষণ পর আমার শরীরের উপর মানে আলতো একটা ছোঁয়া লাগলো। আমি মানে ছটফট করে মানে ওই দিকে তাকালাম, তাকে দেখেছি একটা বড় বিড়ালের মতো, যেটা আমি বিড়াল বলবো নাকি বলবো, সাইজটা বিড়ালের থেকে একটু বড় এবং কুকুরের থেকেও ছোট। আচ্ছা, একদম কালো, ওর চোখটা ছিল একদম নীল। চিন্তা করলাম আমার ঘরের তো বিড়াল আসার কথা না, এখানে কোত্থেকে বিড়াল আসবে? আপনাদের কয় তলায় থাকেন? একতলাতে। আচ্ছা। আমি রুমটা লাগানো, এবং আমি সবসময় একটা অভ্যাস কি ভালো কি, যে আমি সবসময় খাটের নিচ টিচ বা সবকিছু ঘর দেখে টেকে শুই, কিন্তু বিড়াল আমি দেখিনি। আর ওইটা বললাম না যে বিড়ালও না, বিড়ালের থেকে বড় আবার কুকুরের থেকেও ছোট, এরকম একটা সাইজে আমার শরীরের উপর হালকা করে ছোঁয়া লাগলো। আমি মানে চিৎকার করে উঠলাম। তো দেখে ওইটা আমাকে দেখে আস্তে করে নেমে গেল। আমার যে দরজা 1 ইঞ্চি ফাঁক সম্ভবত, এত কিন্তু থাকে না একটা দরজা লাগানোর পর, ওইখানে যে ওইটা বেরিয়ে গেল। ওই 1 ইঞ্চিরও কম ফাঁকা জায়গা থেকে এত বড় একটা জিনিস। তো এইটা দেখে আমি আর মানে ঠিক থাকতে পারিনি, তখন আমি জোরে চিৎকার করি। তো আম্মু কিন্তু শুনতে পাইনি, আম্মুর ওই রুমে ফ্যান চলতেছে, আমার রুমে ফ্যান এবং দরজা লাগানো, মাঝখানে আবার এতগুলো রুম, তো ওই শব্দ আর যায়নি। তো কিছুক্ষণ পর আমি আমার এখানে সেন্সলেস হয়েছি। তো যখন সেন্স ফিরে তখন আমার রুমের দরজা খোলা ছিল। তো রাত্রে দরজা যে কখন খুলছি বা ইয়ে করছি আমার মনে নেই। সকালে যখন আজানের সময় আম্মু নামাজ পড়তে উঠছে, তো তখন দেখে যে আমি সেন্সলেস, মানে তখন আমার সেন্স ফিরছে। তখন আমি আম্মুকে এইসব বললাম। তো আম্মু বললো যে আসলে তুমি হয়তো বা ভুল দেখছো, তুমি রাত্রে আমাকে কেন ডাকলাম না, তুমি চিৎকার করছো, আমি তো শুনলাম না। তো পরে এইটা আমি এই ঘটনাটা এক হুজুরের কাছে যাই। এইরকম তো হয়নি আমার কখনো। তো হুজুরের কাছে গেলাম, তো তখন উনি আমাকে একটা কথা বললো যে দেখো, পরিবেশ, ব্যক্তি এবং সময়, এই তিনটা যখন মনে করো মিলে যায়, তখন তোমার কিছু আত্মা আছে যেগুলো তোমার সাথে এসে তোমার হয়তো ভয় দেখাবে বা তোমার সাথে দুষ্টামি করবে। ঠিক ওই রকমই তোমার সাথে একটা কিছু হয়েছে। আচ্ছা, তার মানে হুজুর যেটা বলতে যাচ্ছেন যে আমরা যদি কোনোভাবে বের করতে পারি যে কোন সময়টায় এই পরিবেশ, সময় এবং অলৌকিক কিছু যখন মিলে যায়, ওই সময়টা বের করতে পারলে আমরা যে কেউ দেখতে পারবো। রাইট। কিন্তু এই সময়গুলো আমরা জানি না। হ্যাঁ, উনি আমাকে একটা উদাহরণ দিল যে দেখো, আমাদের চারপাশে তো অক্সিজেন আছে, কিন্তু আমরা কি কেউ দেখতে পাই? আমরা কিন্তু কেউ দেখতে পাই না, কিন্তু এটা অনুভব করতে পারি। ঠিক এইরকমই প্রকৃতিতে অনেক কিছু আছে যেগুলো দেখা যায় না, কিন্তু মাঝে মাঝে অনুভব করা যায়। উনি আমাকে এই কথাটা বললো। এই ঘটনাটা কি আর কখনো রিপিট হয় আপনার রুমে এখন পর্যন্ত? না, এটা হয়নি। ওই যে অনুভূতির কথা হুজুর বলছিলেন, সেটা কি আপনার আর কখনো হয়েছে?
ওই ঘরে বসেই আপনি তো ওই ঘরেই থাকেন? হ্যাঁ, ওই ঘরে মানে মাঝে মধ্যে এরকম মানে বেসিং এর কলটা শুধু ছাড়া থাকে, আমি মানে ই করে অফ করে দিয়ে আসি, মানে প্রায় কিছুক্ষণ পর কেউ আসেনি, আসলে তো শব্দ টব্দ হয়, কিন্তু না হঠাৎ করে দেখি কলটা ছাড়া, বন্ধ করে চলে আসে। এটা আমার আম্মুকে বললাম, না তুমি হয়তো বা ভুল করছো, তুমি ছেড়ে আসছো, এরকম তো মাঝে মধ্যে আমিও দেখি যে ছাড়া, আমি তো তখন বলি তুমি সম্ভবত ছেড়ে আসছো। আসলে এরকম কিছু ঘটনা আছে যেগুলো যুক্তির বাইরে ঘটে, যে আমরা মেনেও নিতে পারি না, আমরা বিশ্বাসও করতে পারি না, অবিশ্বাসও করতে পারি না। আর এই বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানেই কোথায় যেন ডর থাকে। তো যেটা বললেন, আমার একটা ঘটনা মনে পড়ে গেল হঠাৎ করে। আমার এক খালা একবার এক জায়গায় বেড়াতে গিয়েছিলেন। তো বেড়াতে যাওয়ার পরে সেখানে উনি প্রায় 6-7 দিন থাকেন, তিনি এবং তার হাজবেন্ড অর্থাৎ আমার খালু। তো থাকার পরে এক সময় যেটা হয়, প্রতিদিন তাদেরকে পাশের বাড়ির একটা পিচ্চি বাচ্চা মেয়ে আছে, সে খুব জ্বালাতন করতো। গ্রামের দিকে এটা হয়, জানালা খুলে তাকিয়ে আছে, কি দেখছো, আপনাদেরকে দেখছি, আপনারা শহর থেকে আসছেন, এই ধরনের একটা ব্যাপার থাকে। শহর থেকে যারা আসে তাদের প্রতি কিউব কিউরিওসিটি, যে তাদের ব্যাগে আছে কি, সুটকেস খুললে কি বের হবে, তারা না জানি কত নতুন নতুন জিনিস ব্যবহার করছে রুমে। তো রুমে অনেকেই উকি দেয়। তো সন্ধ্যার পর থেকে ওই পাশের বাড়ির মেয়েটা খুব জ্বালাতন করে আর কি। তো এরকম এক পর্যায়ে করতে করতে একদিন আমার খালা খালু দুজন আছেন বাসায়, কিন্তু আমার খালু হচ্ছে একটু পাশে তার ফ্রেন্ডের যে বাসা, সেখানে গিয়ে তারা তাস খেলছে। প্রায় 12-13 জন ছেলে পেলে বন্ধু এক হয়েছে, তারা তাস খেলছে। সো আলটিমেটলি এই দিকটাতে কেউ নেই, শুধু মেয়েরা। এক রুমে আমার খালার শাশুড়ি, আমার খালার শ্বশুর মারা গেছেন, শাশুড়ি একা আছেন, আরেক রুমে তিনি আছেন। পুরো বাংলো বাড়ির মতন একটা বাড়ি, বাড়িটা খালি। 9টা 9:30 গ্রাম দেশে অনেক রাত। সেই সময় আমার খালা আবার দেখলেন যে সেই পিচ্চিটাই ওই জানালা দিয়ে আবারও তাকিয়ে আছে। তো আমার খালা মোটামুটি বিরক্ত, যে দেখো মা, তোমার আব্বুর কাছে থাকো। অনেক ধরনের ভাবে বোঝানোর চেষ্টা করে যে তোমার এভাবে তাকিয়ে থাকা ঠিক না, তুমি আসো, বাসায় আসো, ঘুরে। অনেকবার তাকে বলে যে তুমি বাসায় এসে ভিতরে এসে বসো, হ্যাঁ, কিন্তু সে আসবে না। সে ওই জানালা দিয়ে তাকিয়ে থাকবে প্রচন্ড লজ্জা নিয়ে, এবং সে একটা পর্যায়ে কথা বলতে বলতে কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ হুহা করে চলে যায়। তো ওই দিন সে জানালা যেতে দাঁড়িয়ে আছে, প্রায় আধা ঘন্টা ধরে আমার খালা তাকে যেতে বলছে, সে যায় না। পরে যখন প্রায় 11টা বাজছে রাতে, তখন আমার খালার একটু টেনশনই হয় যে এতটুকু বাচ্চা ওর বাড়ি থেকে কেন খোঁজ নিচ্ছে না, ব্যাপারটা কি? মানে মেয়েটাও বা এতক্ষণ এখানে কেন দাঁড়িয়ে আছে, ওর বাড়িতে তো খোঁজাখুঁজি লাগার কথা। মানে ও যে জায়গাটায় দাঁড়াতো, ওই জায়গাটাতে আমিও গিয়েছি। ওই জায়গাটা হচ্ছে দুইটা বাড়ির মাঝখানে ময়লা ফেলে ফেলে কিছু বাজে জায়গা থাকে না, যে জায়গাগুলোতে সহজে কেউ ঢোকে না, ময়লা হয়ে গেছে বলে আর কিছুই না, সেই জায়গাটাতে মেয়েটা দাঁড়িয়ে থাকতো। তো দাঁড়িয়ে থাকতে থাকতে 11টা যখন বেজে গেছে, তখন আমার খালা মোটামুটি মেজাজ গরম করে বলে যে না, এই মেয়েটাকে আমি নিজে শাসন করে বাসায় দিয়ে আসবো, এত রাত্রে পর্যন্ত তুমি কি। তো খালা বের হয়ে ঘুরে যখন যায়, তখন আর জানালার পাশে মেয়েটা নেই। তো খালা ভাবে নিশ্চয়ই আমি বের হচ্ছি, বুঝে ভয়ে পালিয়েছে আর কি। এরপরে খালা ঘুরে ভিতরে যখন ঢুকে আবার রুমে, তখন তার খাটে মেয়েটা বসে আছে। তো খালা প্রথমে একটু চমকে যায় যে কি ব্যাপার, তুমি কোথা থেকে ভিতরে আসলাম। কিন্তু খালা ভাবে মনে হয় গ্রামের মেয়েটে মানে দৌড়াদৌড়ি করতে করতে কোন চিপা দিয়ে যেন ঢুকে এসে বসে আছে। আমি তো অনেকবার বলেছি, হয়তো আমি ছিলাম বলেই লজ্জায় আসতে পারছিল না, এখন এসেছে। তো খালা মেয়েটাকে অনেকক্ষণ বোঝায়, মেয়েটা কোনো কথাই বলে না। অনেকক্ষণ বোঝায় যে না, তোমার এত রাতে বাসায় থাকা উচিত না, তোমার আব্বুকে ডেকে নিয়ে আসবো, তোমার আম্মুকে ডেকে নিয়ে আসবো। এক পর্যায়ে আম্মুকে ডেকে নিয়ে আসার কথা বলাতে আমার খালার কথা অনুযায়ী ভয় পাওয়া টাইপ একটা চেহারায় খালার দিকে তাকায়, যে না না, আম্মুকে ডাকা যাবে না, এরকম একটা কিছু তাকায়, বলে না কিন্তু মুখে। তো এই পর্যায়ে খালা চিন্তা করে যে না, আমি মেয়েটাকে বাসায় দিয়ে আসি। তো পাশের রুমে শাশুড়িকে বলে যে ওই পাশের বাসার পিচ্চিটা আবার এসে বসে আছে, মা আমি একটু ওকে কি পাশের বাসায় দিয়ে আসবো। গ্রামে তো অনেক রুল সিস্টেম থাকে, মেয়ে কেন এত রাত্রে বের হলো, ঘরের বউ, ব্লা ব্লা, ওই জন্য শাশুড়ির কাছ থেকে পারমিশন নিতে যাও। তো শাশুড়ি তখন আধো ঘুম আধো জাগরণ অবস্থা, তিনি বললেন যে তুমি দিয়ে আসবা কেন, কাউরে বলো, আর কারে দিয়ে আসবা না দিয়ে আসবা আমি তো কিছু বুঝতেছি না। ঠিক আছে, তখন সে বলে যে না, ওই পিচ্চিটাকে আমি দিয়ে আসতেছি, আপনাদের পাশের বাসার পিচ্চি, অনেক বয়স্ক মানুষ, ওনাদের মনে টনে থাকে না। তো গেল পাশের বাসায় যাওয়ার জন্য, মেয়েটাকে নিতে আবার যখন এই রুমে আসে, তখন আবার মেয়েটি নেই। তখন তার ধারণা হয় যে সে চলে গেছে। পরের দিন সন্ধ্যাবেলায় তিনি জানতে পারেন যে মেয়েটা প্রায় 3-4 বছর আগেই মারা গেছে, এবং সেটা সে জানতে পারে ওই মেয়েটার কাছ থেকেই। তাহলে আমি বলি কিভাবে, পরের দিন সেই শাশুড়ি ডেকে বলে যে আমি কালকে তুমি ভয় পাবে বলে আমি তোমাকে বলিনি, কখনো যদি আর এই মেয়েটাকে দেখো তাহলে কোন রকম কোনো কথার মধ্যে যাবে না। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে ওদের বাড়ির পাশেই কবরস্থান আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। তো তখন 5:30-6টা এরকম একটা টাইমে, সন্ধ্যার ঠিক আগে আগে, আলো তখনও কমে যায়নি। তো আমার খালা হাঁটতে হাঁটতে যায়, আমার খালা খালুকে নিয়েই যায়।
তো ওখানে গিয়ে খুবই হৃদয় বিদারক একটা সিন দেখতে পাই যে কবরের পাশে মেয়েটার মা বসে বসে কান্না করছে আর কি। মানে ঠিক কান্না করছে না, চোখে একটা ছলছল ভাব, কবরের উপর থেকে পাতা টাটা সরাচ্ছে, এই সেই। এটা দেখে খালারা সামনে যায় না, থাক মা মেয়ে একসাথে আছে, অতটুকু আর না গেলাম। তারা যখন পিছিয়ে আসতে যাবে তখন আমার খালা আবার ঘুরে তাকায়, ঘুরে তাকিয়ে আমার খালুর হাতটা শক্ত করে ধরে বাসায় চলে এসে আমার খালুকে যেটা বলে, তার মা যখন বসে বসে কাঁদছিল কবরের পাশে, মায়ের পাশে ওই মেয়েটাও বসা ছিল এবং এভাবে মুখে হাত দিয়ে তাকে দেখাচ্ছিল চুপ করে থাকেন। এটা শুধু উনি নিজেই দেখেছে? এটা শুধু আমার খালাই দেখেছে, এটা খালুও দেখেন। আচ্ছা। এবং সেই মাও জানে না, মাও জানে না যে মেয়েটা তার পাশে বসে আছে, এটা শুধু খালা দেখতে পারতেন। রাইট, থিংস হ্যাপেন। যাই হোক, একটা ঘটনা থেকে আরেকটা ঘটনায় চলে আসছিলাম, একটা এক্সপেরিয়েন্স তো শুনলাম সজল ভাই। বাচ্চাদের নিয়ে আমার একটা ঘটনা আমার এক চাচার সাথে ঘটে যায়, শুনি আমরা সেটাই। সেটা হলো যে উনি একদিন বৃষ্টির রাত্রে, ছাতা নিতে মনে নেই তো, কিছুদিন আগেও যখন ও মানে সারা রাত্র বৃষ্টি হতো, তো রাত্রে বৃষ্টির মধ্যে উনি আসতেছে, ভিজে ভিজেই আসতেছে। তো আসার সময় আমাদের গ্রামের ওই রাস্তাগুলোতে সাঁকু টাকু থাকে কিন্তু, তো ওই যখন সাঁকুর পাশে চলে আসে দেখে যে পিচ্ছি একটা বাচ্চা 4-5 বছর হবে, ছাতা নিয়ে সাঁকুতে বসে বসে ছিপ আছে না, বড়শি, হ্যাঁ বড়শি যেটাকে বলে, ওইটা দিয়ে ওইখানে মাছ ধরতেছে। বৃষ্টির মধ্যে কিন্তু বড়শিতে মাছ ধরে না আসলে। তো উনি আসলে একটু ধমক দিয়ে বলে, এত রাত্রে তুই এখানে কে, তোদের বাসা কোথায়? তো বাচ্চাটা কোনো কথা বলে না। তো উনি সাঁকু পার হয়ে চলে যায়। সাঁকু পার হয়ে চলে যাওয়ার পর তো উনি ভাবে যে আসলে এই বাচ্চাটাকে তো বাসাতে দিয়ে আসা দরকার, এত রাত্রে ওর বাপ মাও তো হয়তো বা চিন্তা ভাবনা করবে। তো উনি যখন সাঁকুটা পার হয়ে পিছন দিকে তাকায়, পিছন দিকে উনি তাকে মানে দেখলো ছাতাটা নেই, কিন্তু ওর যে মাথাটা, ওর মধ্যে ছিল না, একদম পুরো মাথাটা ছিঁড়ে ফেললে যদি যেরকম হয় না, টেনে ছিঁড়ে ফেললে ঠিক ওই রকম ছিল। এবং উনি দেখে ওখানে জোরে চিৎকার করে, বাসা পাশেই ছিল, ওইখান থেকে চলে আসে। কখন যে কোন রূপে কোন জিনিসটা এসে ভয় দেখায়, উই নেভার নো। এই বাচ্চাদের নিয়েই আমাদের ওইখানে একটা রেল লাইনে মানে এই ঘটনাটা এখনো ঘটতেছে। আমি মানে ওনার কাছ থেকে শুনছিলাম যে ওনাদের ওখানে গাজীপুর চৌরাস্তার ওদিকেই আশেপাশে, তাই না? জি, ওখানে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনে ইভেন একজন মন্ত্রী পর্যন্ত ভিজিট করতে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে একই সাথে একই সময় ট্রেন অ্যাক্সিডেন্টে 5 জন একসাথে মারা গেছে। শুনেছিস কখনো? না তো। 2013 ঘটনা। এবং এই কারণেই মন্ত্রী নিজে ভিজিট করতে যায়, যে ট্রেনে কাটা পড়ে অনেক সময় অ্যাক্সিডেন্টালি 5 জন কিভাবে একসাথে কাটা পড়া। তো এটা কি মানে কিরকম ছিল? দেয়ার ইজ আ বিগ থিং। অনেক, আমরা এর কিছু ভুতুড়ে অংশ আছে, সেটাতে আমরা আসবো, বাট তার আগে আমরা স্বয়ং যেই মানুষটা এই রেল লাইনের আশেপাশেই থাকে তার কাছ থেকে একটু ওভারঅল জেনে নিই ব্যাপারটা কিভাবে শুরু হয়। আসলে ব্যাপারটাকে এখানে আসলে আমাদের এলাকার মানুষরা ধারণা করছে এখানে যে অপমৃত্যুগুলো হয়, অনেকেই অনেক মানুষ মেরিটেরও ফেলে রাখছে এবং রেল লাইনে কাটা পড়ে মারছে। ওনাদের ধারণা এই আত্মাগুলোই মানে অন্য মানুষদের মানে মেরে ফেলতেছে বা মারার চেষ্টা করতেছে। ঠিক একটা ঘটনা হচ্ছে, আমার এক ফ্রেন্ড নাসিম এবং রাশেদ, ওরা আমার এলাকাতে যায় তো আমার সাথে দেখা করার জন্য। তো রেল লাইনটা মোটামুটি অনেক সুন্দর, তো আশেপাশে বসার জন্য অনেক জায়গা টাইগা আছে। তো ও বসে রয়েছে, হঠাৎ করে আমার রাশেদ যে ও দেখলো কি পিচ্ছি ওইখান থেকে ও একটা 3-4 বছরের একটা ছেলে হেঁটে হেঁটে উঠে ব্রিজের মাঝখানে চলে গেছে। তো মাঝখানে চলে যে কান্না করতেছে, ওইখান থেকে আসতে পারতেছে না বা ভয় পাচ্ছে। তো ওইখানে দৌড়ে চলে যায় ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। ও কিন্তু আসলে রেলেন যে এই ঘটনাগুলো হয় এটা কিন্তু জানে না। তো দৌড়ে চলে যায় বাচ্চাটাকে, ও দৌড়ে ব্রিজের মাঝখানে যে বাচ্চাটাকে ধরে নিয়ে আসতেছে। তো যখন নিয়ে আসতেছে ও আসলে ঠিক ওই মুহূর্তে দেখতে পারে যে ব্রিজের মাঝখানে তো চলে আসছে, ও ট্রেনটা ওই মানে বিপরীত দিক থেকে ট্রেন আসতেছে। ও যদি এই দিকেও আসতে যায় তাও ট্রেন চলে আসবে, মানে বিপরীত অন্য দিকে গেলেও মানে ট্রেন চলে আসবে যেদিকে যাক। তো ও নিজেই তখন নিজের জীবন নিয়ে মানে ইয়ের মধ্যে পড়ে গেছে, টেনশনে পড়েছে। ও বাচ্চাকে কি বাঁচাবে? তো যখন একদম ট্রেনটা খুব কাছাকাছি চলে আসে, আপনি জানেন যে ব্রিজের নিচে কিন্তু অনেক ফাঁকা থাকে, সদিকে। তো এখন তো বৃষ্টির পানি ছিল, তো ও যখন মানে ভাবতেছে কি করবে, ডর মানে ভয়, ডর মানে ভয়। সময় রাত 1টা, শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আজকে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তারা হচ্ছেন সাগর, হুমায়ুন, ইয়াসিন এবং সজল। আরজি কিবরিয়ার সঙ্গে আছে আপনার এবং আমার টিম মেম্বার অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, এবং সাউন্ডে আছে লোবান। আপনিও কিন্তু ডরে আসতে পারেন, খুব সহজ নিয়ম। ফোন করে শুধু বলতে হবে আমি ডরে আসতে চাই, আমার জীবনে এরকম কিছু ঘটনা আছে। ছোট্ট করে 2-1টা ঘটনার কথা বলবেন মিনিট খানের সময় নিয়ে। আপনার কথাগুলো
এখানে রেকর্ড করা হয়। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 ডর। 3-4 বছরের একটা ছেলে হেঁটে হেঁটে উঠে ব্রিজের মাঝখানে চলে গেছে। তো মাঝখানে চলে যে কান্না করতেছে, ওইখান থেকে আসতে পারতেছে না বা ভয় পাচ্ছে। তো ওইখানে দৌড়ে চলে যায় ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। ও কিন্তু আসলে রেলেন যে এই ঘটনাগুলো হয় এটা কিন্তু জানে না। তো দৌড়ে চলে যায় বাচ্চাটাকে, ও দৌড়ে ব্রিজের মাঝখানে যে বাচ্চাটাকে ধরে নিয়ে আসতেছে। তো যখন নিয়ে আসতেছে ও আসলে ঠিক ওই মুহূর্তে দেখতে পারে যে ব্রিজের মাঝখানে তো চলে আসছে, ও ট্রেনটা ওই মানে বিপরীত দিক থেকে ট্রেন আসতেছে। ও যদি এই দিকেও আসতে যায় তাও ট্রেন চলে আসবে, মানে বিপরীত অন্য দিকে গেলেও মানে ট্রেন চলে আসবে যেদিকে যাক। তো ও নিজেই তখন নিজের জীবন নিয়ে মানে ইয়ের মধ্যে পড়ে গেছে, টেনশনে পড়েছে। ও বাচ্চাকে কি বাঁচাবে? তো যখন একদম ট্রেনটা খুব কাছাকাছি চলে আসে, আপনি জানেন যে ব্রিজের নিচে কিন্তু অনেক ফাঁকা থাকে শুধু ইয়েটা। তো এখন তো বৃষ্টির পানি ছিল, ও যখন মানে ভাবতেছে কি করবে, নিচ দিয়ে লাফ দিবে, তো ওই বাচ্চাটা মানে সমানে হাসতেছে। ও যখন লাফ দেয় সাথে সাথে বাচ্চাটা ভ্যানিশ হয়ে যায় এবং নিচে পড়ার পর ওর আসলে তেমন কিছু হয়নি, হাতে একটু ব্যথা ট্যাথা পেয়েছিল। তো পরে আমরা এই ঘটনাটা জানতে পারি ওর কাছ থেকে যে এই দেখেছে, দেখার পর ও এখান থেকে দৌড়ে চলে যায়। কিন্তু ও নাসিম যে ও কিন্তু এটা দেখেনি, শুধু রাশেদ দেখে দৌড়ে চলে যায় ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য এবং বাঁচাতে গিয়ে এবং বসেছিল সে নিজেই। আমাদের শীতের দিনে এই যে ধান লাগায় না মানুষ, তো ধান লাগানোর সময় তো আমাদের বাসাতে আসলে লোক আনছে ধান লাগানোর, তো ওনারা ভোর রাত্রে চলে গেছে ধান টান লাগানোর জন্য। তো ওই সময় ভোর রাত্রে 5টা বা 5:30টার দিকে ট্রেন আসে। তো ট্রেন আসার সময় ওনারা দেখতে পেল যে একজন মহিলা, হ্যাঁ একটা মহিলা ট্রেন আসতেছে, রেল লাইনটা হাঁটতেছে, হ্যাঁ ট্রেনের দিকে হাঁটতেছে। তো দেখলো যে ওই ট্রেনটা ওনার উপর দিয়ে চলে গেল। তো ওনারা দৌড়ে চলে গেল, এখানে দৌড়ে চলে যেয়ে দেখে আসলে এখানে কিছুই ছিল না। মানে কি, মানে কোনো চিহ্ন ছিল না, কোনো চিহ্নই ছিল না। একটা জিনিস হতে পারতো যে হ্যাঁ ট্রেনে কোনোভাবে চাকায় বেজে বা সাথে হয়তো চলে গেছে, কিন্তু অ্যাটলিস্ট ব্লিডিং হওয়ার কথা, ব্লাড থাকার কথা সেখানে। কিছুদিন আগে কি হয়েছে, প্রায় 15-20 ডাইভারশনটা চিন্তা করছিস, ওই যে রাশেদ আর নাসিম, তাই না? হ্যাঁ। তো রাশেদ আর নাসিমের মধ্যে কিন্তু নাসিম কিছু দেখেইনি। তো ওদের কাছে ব্যাপারটা কি যে আমার বন্ধু একা একা যাচ্ছে, ট্রেনের সামনে দাঁড়ালো, কাটা পড়ে মরে গেল, সে মনে হয় সুইসাইড করেছে। তো রাশেদ যদি বেঁচে না থাকতো আমরা কি জানতাম? এটাই জানতাম। কিন্তু রাশেদ কি জানে? সে একটা বাচ্চাকে বাঁচাতে গেছিল। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে কি, যে এরকম দুইজন বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে রেল লাইন দিয়ে। তো হাঁটার সময় একজন ফোনে কথা বলতেছে, ফোনে কথা বলে একটু সামনে চলে গেছে। তো মানে একটু লং টাইম ফোনে কথা বলতেছে। ও তো যখন ওর ফোনে কথা বলা শেষ হলো, ও দেখতে বললো ওর পিছনের যে বন্ধুটা ও যেন কার সাথে কথা বলতে আসছে, মানে কার সাথে কি রেল লাইনে এমন ভাবে তাকিয়ে কথা বলছে, মনে হচ্ছে কে যেন ওর সাথে হাঁটতেছে এবং কথা বলতেছে। তো ও আর কি বলতেছে, কিরে তুই কার সাথে কথা বলিস, পাগল হয়ে গেলি নাকি? কে যে আমার সাথে দেখতে পাচ্ছিস না কত সুন্দর একটা বাচ্চা, আমি এই বাচ্চার সাথে কথা বলছি। কই কোনো বাচ্চা তো আমি দেখতে পাচ্ছি না। এবং এর সাথে সাথে ট্রেন চলে আসে, পরে ওকে মানে ধরে নিচে নিয়ে আসে। নিচে নিয়ে আসার পর ট্রেন চলে যাওয়ার পর ও আসলে মানে ওর হয় যে কই কোনো বাচ্চা তো আসলে এখানে ছিল না। আর এই ঘটনাগুলো ঘটেই হচ্ছে আপনার ট্রেন আসার 5 মিনিট আগেই ঘটবে, এর আগে পরে না। আর সবচেয়ে বেশি ঘটে মানে অপরিচিত যারা আছে ওইখানে, ওই এলাকার সাথে যারা পরিচিত না। হ্যাঁ পরিচিত না। আরেকটা ঘটনা হচ্ছে যে আপনার 2013 সালের এই ঈদের সময়, ঈদের 2-4 দিন আগে সম্ভবত 5 জন ফ্রেন্ড হয়তো বা বন্ধ টন্ধ দিচ্ছে, গার্মেন্টস তো শিল্প এলাকা জানেনি গাজীপুর। তো বিকেলে হাঁটতেছে, তো হাঁটার সময় 5 জন লোক একসাথে মারা যায়, একদম 5 জন লোক। এখন আমার কথাটা হলো যে 5 জন লোক কেউ কি ট্রেনের হর্ন শুনতে পায়নি? 5 জনই একই জায়গায় কাটা পড়েছে, কাটা পড়েছে, একসাথে হাঁটতেছিল, ট্রেন ওনাদের পিছন দিয়ে এসে মেরে দিয়েছে। কিন্তু এখন কথা হলো যে ওনাদের 5 জনের একজনও কি মানে ট্রেনের হর্ন শুনতে পায়নি? এরপর এইটা শুনে ওইখানে একজন মন্ত্রী যায়, যাওয়ার পর আপনার এটা আসলে তদন্ত করতে একটা কমিটি গঠন করা হয়। তো জানি না তদন্তের রিপোর্ট কি আসে। তো ওইখানে এরপর আপনার বিভিন্ন সিকিউরিটি গার্ড টার্ড বিভিন্ন কিছু রাখা হয়। তো রাখার পর এখন ওই ঘটনাগুলো ঘটে না, কিন্তু যখন অনেকদিন পর দেখা যায় এরকম ঘটনা ঘটছে। আচ্ছা রেহান, এইখানে যখন এই বাচ্চাদের নিয়ে কথা হচ্ছিল না, একটা ঘটনা মানে আমার একজন ফেসবুকে শোয়েব নামে একজন লিখে পাঠিয়েছিল, বেশ কয়েকদিন আগের ঘটনা এটা। বনানীর একটা বাড়ির একটা ঘটনা আছে, বাড়িটার ঠিকানাও সে সম্পূর্ণ লিখে পাঠিয়েছে আমাকে। তো আমি বলছি না, এটা একটা মানে কম্পাউন্ড আছে আর কি, কয়েকটা বিল্ডিং একসাথে করে আর কি এই কম্পাউন্ডটা।
তো ওখানে সিকিউরিটি গার্ড আছে, মানে হাউজিং সোসাইটি টাইপের, হাউজিং সোসাইটি টাইপের। তো ওই বনানী এলাকার আশেপাশে কোথাও আর কি। তো সে বলল যে সে ওই বাসায় কাজ করে। এখন তো ফেসবুক অনেকেই ব্যবহার করে, তাই না? ওই লোকটা হচ্ছে ওইখানে সিকিউরিটি গার্ডের দায়িত্বে আছে। তো তাদের থাকার ব্যবস্থাটা করা হয়েছে আসলে উপরে ছাদে। ছাদে মানে অনেক বড় জায়গা, একটা রুমে ওনাদেরকে ব্যবস্থা করেছে এবং ছাদটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, গাছপালা রয়েছে, তোর মনে কর যে বাগান করা হয়েছে এবং একটা দোলনা আছে। তো এখানে একটা বাসার একটা বাচ্চা ছিল যে সবসময় মানে ওই দোলনাটাতে চড়তে পছন্দ করতো। ওর বাবা মা যখন রাতের বেলা নিয়ে আসতো বা আসতো ওই দোলনাতে বসে থাকতো। তো হঠাৎ একটা অসুখে মানে কি যেন একটা হয়েছিল, এই বাচ্চাটা মারা যায় খুব বেশি দিন সময়, অল্প সময়ের মধ্যেই। আচ্ছা, তো এরপরে ঘটনাটা হয়েছে কি, ওই লোকটা যখন রাতে থাকতো ওইখানে ছাদের যেই রুমটাতে থাকতো, একমাত্র সে একটা জিনিস খেয়াল করতো, খুব গভীর রাতে চতুর্দিকে যখন একদম নীরব হয়ে যায়, দোলনাটা মানে দুলছে, কেউ লাইক বসে আছে, কেউ নাড়াচ্ছে, দোলনাটা দুলতেছে। এবং এটা হতে পারে কারণ বাতাস থাকলে তো দোলনা দুলতে পারে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে যেখানে বাগান করা হয়েছে, অনেক গাছপালা রয়েছে, একটা দোলনা দুলার মতো বাতাস থাকলে গাছ যে দুলবে এটা হচ্ছে একদম ডেফিনেট, খুবই স্বাভাবিক। আমার মনে হয় একটা কথা তোর বলে নেওয়া উচিত, আমি জানি না এটা ট্রু কিনা, খুব সম্ভবত দোলনাটা অনেক বড় সাইজের, অনেক বড় সাইজের, অনেক বড় সাইজের, প্রায় 2-3 একসাথে বসতে পারে, একদম ছাদে লাক্সারি ভাবে যে দোলনাগুলো রাখা হয়। এটা কেন বললাম, কারণ অনেকে ভাবতে পারে যে ছোট দোলনা তো নড়তেই পারে গাছ না নড়লেও। রাইট, না না, ছোট দোলনা না, এটা লোহার দোলনা যেটা একজন মানুষ, বুঝতে পেরেছি আমি, ধরে নাড়াতে হয়। তো এবং ওই এলাকাতে খুব লাক্সারিয়াস ভাবেই তৈরি করা হয়েছে, সবাই রাতের বেলা যেত, মানে ওখানে বসে ইয়ে করতো। এবং এই লোকটা দেখতো যে এই দোলনাটা রাত খুব গভীর রাতে দোলনাটা দুলতো, এবং সে এটার দুলানি দেখে কয়েকবার সে কাছে পর্যন্ত এসেছে, এবং কাছে আসার পরপরই দেখছে যে দোলনার যে দুলনিটা আছে আর নাই, একদম বন্ধ হয়ে গেছে। আবার বাসায় রুমের ভেতরে চলে গেছে, জানালা দিয়ে দেখছে দোলনাটা আবার দুলছে, স্টিল নাও এখনো ঘটনাটা ঘটছে। মানে এরকম কিছু অদ্ভুত জিনিস আছে যেটার আসলে এবং এই লোকটা জানিয়েছে যে হয়তো বা আমি যদি আরো একটা চাকরি ভালো ম্যানেজ করতে পারি আমি এখান থেকে চলে যাব, কারণ জেনে শুনে কারো এখানে নিয়ে তো অ্যাটলিস্ট ঘুমানো সম্ভব না রাতে। রাইট, এবং সেই দেখতে পায়, শুধুমাত্র সেই দেখতে পায়, আর কোনো সিকিউরিটি গার্ড বা কেউ দেখতে পায়, শুধুমাত্র সে দেখতে। এগুলো হয়, এগুলো ওই যে একটু আগে উনি একটা খুব সুন্দর কথা বলেছে, ওনার সাথে যে ঘটনাটা ঘটেছে একদম শুরুতে যেটা শুনলাম দোষ, ওই ঘটনাটা নিয়ে উনি যে হুজুরের কাছে গেল না, ওই হুজুরের কথাটা কিন্তু আমার কাছে জোশ লাগছে। হুজুর কি বলছে যে সময়, পরিবেশ এবং আরো কিছু জিনিস যখন মিলে যায় তখন এই জিনিসগুলো মানুষ দেখে। তার মানে আমরা যদি কোনোভাবে গণনা করে বের করতে পারতাম যে সময়টা কোনটা, আমরা কিন্তু দেখতে পাইতাম। এটা কিন্তু একেবারে মানে আমার কাছে কথাটা খুব ভালো লাগছে, হুজুরের কথাটা খুবই ট্রু। এই কারণেই অনেকে দেখে, অনেকে দেখে না, অনেকের ভাগ্য খারাপ থাকলে দেখে। এই ছাদ রিলেটেড একটা ঘটনা তোকে বলি, এই ঘটনাটা কার সাথে ঘটেছে এটা আমি বলতে পারবো না, তবে আমার পরিচিত একটি মেয়ের সাথে ঘটনাটা ঘটে এবং ঘটনাটা খুব বাজেভাবেই ঘটে। সে পড়ে যেতে নিয়েছিল ছাদ থেকে, 3 তলা মাত্র, বেশি না, তারপরেও পড়ে যেতে নিয়ে সে যেটা হয় যে সে পাঁচিল আছে না, পাঁচিলের উপরে আটকে যায়, পাঁচিলের উপরে আটকে এমন জায়গাতে আটকায় যে আগের কালের বাড়িগুলোতে ইয়ে থাকতো না যেখানে চড়ুই পাখি বাসা বানাতো, কি যেন বলে দোষ সেটাকে, মানে যেটা দিয়ে বাতাস, ভেন্টিলেটর, রাইট, ওই ভেন্টিলেটর দিয়ে সে 3 তলার বাসাটা দেখতে পাচ্ছে আর কি। তো সেখানে তার যখনই সে চিৎকার করে বলতে যাবে 3 তলাতেই যে কেউ একজন এসে আমাকে ধরেন বাঁচান, সে কোনো মতে আটকে ছিল সেখানে, সে দেখতে পারে ভিতরে একজন মানুষ সাদা পাঞ্জাবি পরা ইয়াং একটা ছেলে, সে কন্টিনিউয়াস তার নিজের মাথা দেয়ালের সাথে বাড়ি মারছে, মাথা ছিটকে রক্ত পড়ছে এবং সে সেই রক্ত দেখে বিকট চিৎকার করে হাসছে এবং আবার বাড়ি মারছে, ঠিক আছে। এবং এরকম করতে করতে সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকতে থাকতে মানে একটা ঘোরের মধ্যে চলে যায় এবং মানে সে আবার ওঠার চেষ্টা করতে থাকে, উপরে ওঠার চেষ্টা করতে উপরে গিয়ে যখন আবার ভেন্টিলেটরের দিয়ে তাকায় তখন ভেন্টিলেটর দিয়ে লোকটা তাকিয়ে আছে তার দিকে অদ্ভুত কিউরিয়াস দৃষ্টিতে, যে মানে দৃষ্টিটা হচ্ছে এরকম, আল্লাহ তুমি এখানে কি করো, এরকম একটা দৃষ্টি। তার সারা মুখ জুড়ে রক্ত এবং সে মানে কোন রকমে উঠে চলে আসে বাসায়, এসে সে ঘটনাটা কাউকে বলে না, কারণ হচ্ছে যে কারণে আমিও বলতে পারছি না তার নাম, কারণ সে ছাদে গিয়েছিল, পড়ে যাওয়ার মতন সিচুয়েশন হয়েছিল, এটা তার বাবা মা জানতে পারলে তাকে আর কখনো ছাদেই উঠতে দিবে না। এই ধরনের কিছু রেস্ট্রিকশনের কারণে সে কাউকে বলেনি, তবে ভয়েই সে আর ছাদে ওঠে না, এটা অন্য একটা জিনিস।
ওকে, আমরা কথার প্রসঙ্গে বা কিংবা প্রসঙ্গের বাইরে আমি আর রেহান বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো সজল ভাই, আর কোনো ঘটনা কি আপনার আছে? জি, আমার সাথে আর দুইটা ঘটনা আমি আমার বন্ধুদের কাছ থেকে শোনা, ওদের সাথে ঘটেছে। একটা ঘটনা ছোট, আর একটা ঘটনা মোটামুটি বড়। আমরা বড় ঘটনাটাই আগে শুনি। জি, এটা আমার এক ফ্রেন্ড বাবু, ওর সাথে ঘটে যাওয়া। ওদের গ্রামের বাড়ি ছিল চাঁদপুর। তো চাঁদপুর নদী ভাঙে, এটা তো আপনারা সবাই জানেন। তো ওদের বাড়ি মানে 4 থেকে 5 বার ভেঙেছে। তো এটা বুঝতেই পারেন যে একজন মানুষের বাড়িঘর যদি 4 থেকে 5 বার ভাঙে তো কি থাকে আর কি থাকে। তো গাজীপুরে, আমাদের এলাকাতেই, তো গাজীপুরে এসে ওর আব্বু এখানে জমি কিনে, 3 থেকে 4 কাঠা জমি কিনে। উনি কিনেছে খুব কম দামে কিনেছে তখন। আচ্ছা, 2005-এর দিকের ঘটনা এটা। খুব কম দামে কিনে, কারণ হচ্ছে যেই জায়গাটাতে জমিকে বিক্রি করা হয় ওই জায়গাটা ছিল একটা ভাসজার, এবং এখনো আছে এটা। 3টা ভাসজার, মানে মাঝখানে 3টা ভাসজারের মাথার 3টা মানে একসাথে হয়ে রয়েছে। ওর পাশে ওরা জমি কিনছে। আর ভাসজারের এক সাইডে হচ্ছে আপনার অপমৃত্যুর কবরগুলো। গ্রামে কিন্তু আসলে মানে এই যে অপমৃত্যু বিষ খেয়ে মারা যায় বা গলায় ফাঁসি দিয়ে, এগুলো কবরগুলো আলাদা আলাদা করে দেয়। জানি না আপনি এটা জানেন কিনা। হ্যাঁ, কবরস্থানে এটা অনেক সময় দেয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গার পাশেই মানে ওনারা জমিটা কিনে, কেনার পর ওই জায়গাটা পরিষ্কার করে বাড়িঘর যখন করে। তো ওনারা একটা জিনিস ফিল করতে থাকে যে এই মানে অন্যান্য ইয়ে থেকে রাত্রের বেলায় পরিবেশ একদম চেঞ্জ হয়ে যায়, গম্ভীর একটা নীরব, মানে চারপাশে ভারী হয়ে যায়। হ্যাঁ, এরকম মানে ফিল করতে থাকে। তো আমার যে ফ্রেন্ড বাবু, ওদের বাসার আশেপাশে প্রায় 100 গজের মধ্যে কোনো বাড়ি টাড়ি নেই। তো ওর আসলে খেলার সাথী টাথিও তেমন তখন হয়নি। তো ও বিকালে এমনিতেই ওই বাজার ওই দিকটা দৌড়দৌড়ি করতো। তো যেহেতু আশেপাশে কোনো বাড়ি টাড়ি নেই, তেমন বন্ধু টন্ধু হয়নি, এবং নতুন এসেছে, জানেন তো গ্রামে নতুন আসলে মানুষগুলো সময় লাগে আর কি মিশতে। তো ও একা একাই থাকে। তো একদিন খেলতেছে, তো দেখতে পেল কি বার্জারের মাথার উপর, মানে 3 বার্জার বললাম না, 3টা মাথা একসাথে, তো এখান থেকে চুলের মতো কি যেন মানে একটা চুল ঝুলতেছে। তো যখন ওই দিকে তাকালো, দেখলো যে একটা মাথা, একটা মহিলার মাথা, শুধু চুল ঝুলতেছে, নিচের অংশটুকু নেই, মাথা কাটা একদম। তো এটা থেকে দৌড়ে চলে যায়, দৌড়ে বাসাতে চিৎকার করে ওর আম্মুকে বলে, বাবু এটা দেখেছে। তো দেখে এসে ওর আম্মুকে যখন এই ঘটনাটা বলে, তো ওর আম্মু দৌড়ে তখন আসার পর দেখে আসলে কিছু নেই। তো এরপর চলতে থাকে। তো রাত্রের বেলায় ওরা ফিল করতো যে ওই ভার্জারের ওইদিকে মানে তুফান হলে যেরকম হয়, ঝড় হলে মানে ওদের ইয়ের উপর মানে বাঁশগুলো ভারী লাগতেছে, অনেক জোরে, বিশেষ করে টিনের চাল যাদের আছে। হ্যাঁ, টিনের চাল, ওদের বাসাটার যেই নড়াচড়া, এটা একদম প্রচুর শব্দ হয়, অনেক শব্দ হচ্ছে। তো ওরা সব মনে করলো যে হয়তোবা বাইরে জ্বর টর হচ্ছে। এবং ও আরেকটা কথা বলে রাখা ভালো, ও হচ্ছে আলাদা একটা রুমে থাকে। আলাদা রুম বলতে কি, মানে টিনের ঘরগুলো, এখানে একটা ঘর, এর পাশে একটা ঘর, কিন্তু একসাথে না। আচ্ছা, মানে আলাদা, সম্পূর্ণ আলাদা। গ্রামে এই ধরনের ঘর তৈরি থাকে অনেকগুলো। তো ও রাত্রে ঘুমাচ্ছে, এইরকম দেখে। তো দৌড়ে ও বাইরে আসার পর তুই বলো যে পুরা ঝড়টর হচ্ছে, ও এটা দেখে ঘরে চলে যায়। তো পরের দিন সকালে যখন আসলো অন্য বাসায়, কালকে মানে একটু দূরে চলে গেছে, কালকে রাত্রে যে জ্বর হলো, আপনাদের কোনো ক্ষতি টতি হয়নি? আশ্চর্যকালে মানে ওই পাশের বাসার লোক বলতেছে যে রাত্রে জ্বর হয়েছে, কই আমরা তো কিছু দেখতে পেলাম না, আমাদের এখান তো আমাদের পুরো ঘরটর ভেঙে ফেলে এইরকম অবস্থা, আর আপনারা বলেন কিছু হয়নি। আর ঝড় হলে তো মানে এলাকায় একটা চিহ্ন থাকার কথা। হ্যাঁ, তো ঝড় টর হলে অন্য কোনো বাসাতে এরকম হয়নি, শুধু ওই জায়গাটাতে এরকম হয়েছে। তো একদিন রাত্রের বেলায় তো ও বাইরে বের হওয়ার পর তো হঠাৎ করে বাজারের দিকে চোখ যাওয়ার পর ও দেখতে পায় যে একটা মেয়ে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে ওই বাজারের। হ্যাঁ, বাজারের ওইদিকে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। অন্যদিকে তাকে ঘুরে যখন ওইখানে যায়, ওখানে যায় দাঁড়ায়, দূর থেকে দেখতেছে, কিন্তু দেখার পর ওই মেয়েটা ওর দিকে তাকালো, দেখলো স্বাভাবিক একটা মেয়ে, কিন্তু সাদা কাপড় পরা। ওর দেখে এতটুকু মনে হলো আশেপাশে বাড়িগুলো তো মোটামুটি অনেক দূরে, এখানে মেয়ে আসলো কোত্থেকে। ও ভয়ে চলে আসলো। রাত্রে যখন শুয়ে আছে একা একা, ওর বিভিন্ন কথাগুলো মনে হচ্ছে, অন্য বাসাতে জ্বর হলো না, আমাদের বাসাতে জ্বর হলো, আবার ওই দিন দেখতে পেলাম ওইখানে বাজারের ওইখানে, এইগুলো আর কি, মানে রাত্রে একা একা থাকলে ভাবছে। তো হঠাৎ করেই ও মানে বললো যে আমি যখন শুয়ে আছি, তো হঠাৎ করে মনে হলো যে আমার পাশে কেউ শুয়ে আছে। যখন ও ঘুরে তাকাল, দেখে ওই
এবং মানে ওই কি মানে অর্ধেক অবস্থাতে এইভাবে মাথা যে ইয়ে করা ছিল এরকমই নাকি? মানে পুরো শরীরটা রক্তাক্ত, কিন্তু সাদা কাপড় পরে ওইটার উপর রক্তের ছাপ। ও যখন তাকার পর মেয়েটা ওর দিকে বড় বড় চোখ করে থাকে, জোরে চিৎকার করে। ওর আম্মু ওরা সবাই ঘর থেকে আসে, এই ঘটনাগুলো আর কি বলে। তো ওর আম্মু তো থাক, তোমার রাত্রে এখানে আর থাকতে হবে না, চলো তুমি আমাদের সাথে চলে আসো। তো ওইখানে চলে আসে, রাত্রে থাকে। কিন্তু এরপর যেটা হলো যে ও প্রায়ই ওই মেয়েটাকে দেখতে পেত, ওর পাশে দেখতে পেত, এমনকি ইভেন দিনেও দেখতে পেত। হয়তোবা একটা জায়গাতে যাচ্ছে, দৌড়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যখন ওই মেয়েটার দিকে তাকায়, ওই মেয়েটা ওই উল্টো দিকে ঘুরে থাকে, ওর দিকে তাকায়। এবং এটা শুধু ওই দেখছে। এবং আমাদের সাথে যখন ও খেলতেছি, ক্রিকেট খেলতেছে, হঠাৎ করে দেখলাম কি ও যেন কি তাকিয়ে দেখছে। বললাম কি রে, কি দেখতেছিস তুই? বল, ওই যে দেখতে পাচ্ছিস একটা মেয়ে দাঁড়িয়ে আছে, শুধু ওই দেখতেছে আমাদেরকে। এবং এই ঘটনাটা প্রায় 8-10 বছর এখনো ওর সাথে ঘটতেছে, এবং ও এখনো দেখে মাঝে মধ্যে। আর আরেকটা কথা বলা ভালো যে ওই জায়গায় যেখানে ওরা বাড়ি করছে, গ্রামটার নাম হচ্ছে টেকিবাড়ি। এই এলাকাটা একটা সময় ছিল পুরোটা জঙ্গল ছিল, একটা টেক ছিল বলতে গেলে। তো এগুলো কেটে তো মানুষ আসলে যারা ওইখানকার স্থানীয় ছিল বাড়ি টাড়ি করতো। বিশাল বড় একটা গ্রাম, কিন্তু বাড়ি ছিল মাত্র 4-5টা। এরপর ওরা আসে, যার কারণে ওই এলাকাটা আসলে একটু ভয়ঙ্কর। আর ওইখানে বললামই তো, যত অপমৃত্যুর যে ইয়াগুলা সবগুলো ওইখানে দেওয়া হয়। তো এখনো তার সাথে এই ঘটনাটা ঘটছে? হ্যাঁ, এখনো। তো সজল, আমরা একটা জিনিস চাইবো যে কোনো একটা সময় আমরা যদি তাকেই ডরে পাই সরাসরি, তাহলে হয়তোবা তার কাছে বিষয়টা আরো ভালোভাবে আমরা জানতে পারবো আসলে সে কি দেখে, এবং এই মেয়েটা শুধু তার সাথেই কেন দেখা দিচ্ছে, সে কিছু বলতে চায় কিনা তাই। কিন্তু ওকে আমি বলেছিলাম এখানে আসার কথা, তো ও আসলে এই ওর সাথে যেগুলো ঘটে ও কিন্তু সব কথা শেয়ার করে না। আমি অনেক করে ওর কাছ থেকে এগুলো আর কি শুনেছি। ওকে, সেক্ষেত্রে আমরা কেউ যদি মানে নিজের স্বেচ্ছায় শেয়ার করতে না চায়, তাহলে তারটা না ঘাটানোই বেটার। তো এরকম আসলে অনেক সময় অনেক কিছুই ঘটে যায়, বিশেষ করে যে বাঁশঝাড়ের কথা মানে বললেন, আমরা এই রিলেটেড অনেক ঘটনা শুনেছি। আসলে এটা আমার যেটা মনে হয় যে বাঁশঝাড়গুলো সাধারণত একটু থাকে এমন একটা জায়গায় যেখানে হচ্ছে একটু জঙ্গল টাইপের। হ্যাঁ, একটু জঙ্গল টাইপের। এখানে বাসা মানে হয়তো বাড়িতে থাকলেও বাড়ির একদম শেষ অংশে থাকে, যেখানে মানুষজনের খুব একটা যাওয়া পড়ে না, এরকম জায়গায় থাকে। ওই জায়গাটাতে আব্বুরা বলতো যে এখানে আমাদের বলতো যে ওই এরিয়াতে কখনো যাবাই না, দিনেও যেতে না। এবং দূর থেকে মানুষ দেখতে পেত যে ওইখানে আগুন জ্বলতেছে। তো যখন ওনারা বাড়ি করে সবাই বলতো যে আপনারা যেখানে বাড়ি করলেন এখানে থাকবেন কি করে? আমরা তো এইগুলো দেখতেছি, এইটা দেখি, এখানে অনেক সময় আগুন ধরতেছে এবং বাঁশগুলো অনেক সময় ভেঙে যাচ্ছে। তো ওরা বলে আসলে ওনাদের তো কিছু করার নেই, যেহেতু জমি কিনে ফেলছে, থাকতে হবে, এই কারণে আর কি কষ্ট করে থাকে। এবং এখন ওই বাঁশঝাড় গুলো আছে, আপনারা যদি যান কখনো দেখতে পাবেন, এবং দেখলে শরীরটা যেরকম শিরশিরে ওঠে, মানে অন্যরকম একটা শিহরণ দিয়ে ওঠে ওই জায়গাটাতে গেলে। সজল, এইখানে একটা সজলের কথার পয়েন্ট ধরে আমি একটু বলতে চাই, যেমন ওনারা বলেছে যে বাড়ি কিনে ফেলেছে, এখন কোথায় যাব। অনেকে ফেসবুকে আমাকে পেজে অনেকে লিখে পাঠিয়েছে যে আমরা এই ধরনের ঘটনাগুলো শুনতে পাই, যে ঝামেলা হচ্ছে বাসায়। একটা এপিসোডের একটা ঘটনা নিয়ে স্পেশালি আমাকে ফেসবুকে অনেকে ইনবক্স করেছিল যে ওদের বাসায় যেহেতু এত প্রবলেম, তাহলে ওরা বাসাটা ছেড়ে চলে গেলেই পারে, বাসাটা বিক্রি করে দিলেই পারে। কিন্তু ঘটনা হচ্ছে মানুষজন, যেমন সজলের বন্ধুর কথা আমরা শুনলাম যে তারা 3-4 বার বাড়ি ঘর হারিয়ে তারপর বাড়ি তৈরি করেছে, তারপরে এখন ছেড়ে যেতে পারছে না। বাসার ব্যাপারটা, বাড়ির ব্যাপারটা এমনই যে আপনি সবসময় হয় না, আপনার পরিস্থিতি আপনাকে সেই সাপোর্ট করে না যে আপনি চাইলেই আবার এখানের বাড়িটা ছেড়ে দিয়ে বিক্রি করে দিয়ে আপনার অন্য একটা জায়গায় আপনি চলে যাচ্ছেন। এটা আসলে সবসময় পসিবল হয়ে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর ওই জায়গাটাতে মানুষ কেনই বা কিনবে? কারণ ওইখানে ভালো রাস্তা নেই, রাস্তাঘাটের খুব ভালো না। তো ওনারা কিনেছে তখন মানে একটু কম দামে পেয়েছিল, মাথা গোছার ঠাইয়ের জন্য কোন রকম কিনেছে। সো হয়তোবা অনেকে এমন পরিস্থিতিতে পড়ে গেলে এটা আন্দাজ করতে পারবেন যে আপনি ঢাকা শহরে হোক বা যেখানেই হোক, এখন একটা মাথা গোজার ঠাই খুঁজে পাওয়ার জন্য যত ধরনের কঠিন অবস্থা, এই ধরনের কারণে আপনি আবার এটা বিক্রি করে চলে আবার খোঁজাখুঁজি করবেন, আবার কোথায় পাবেন, এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। এই জন্য অনেক সময় অনেকেই এই ধরনের জিনিসগুলো ফেস করে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক সজল, বেশ কয়েকটা ঘটনা শুনলাম আরো, তো আর কি কোনো এক্সপেরিয়েন্স আছে? জি, আমার একটা ছোট্ট একটা ঘটনার কথা শুনেছিলাম আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। সেটা কি ছিল ঘটনাটা? সেটা হলো যে আমাদের ওইখানে মিরেরগা নামের একটা বাজার আছে। আচ্ছা। তো ওইখানে এক লোক মানে ঝালমুড়ি খুব মানে আমাদের এলাকায় খুব নাম করা, খুব ভালো ঝালমুড়ি বানায়। তো এটা তো আমার এক ফ্রেন্ড ওইখানে যায়, তো 2-3 জন
ঝালমুড়ি খাওয়ার জন্য। এখানে আমাদের এলাকার আমার এক ফ্রেন্ড ছিল, রাত্রে ঝালমুড়ি টালমুড়ি খেয়ে ওরা রাত্রে আসছে। তো 3-4 জন ভাগটাক হয়ে 2 জন একসাথে চলে আসছে, যে তোরা এখান দিয়ে চলে যা, আমি এখান দিয়ে চলে আসছি। তো আরেকটা কথা বলে রাখা, বললাম যে রেল লাইনটার কথা বললাম, ওই বাজারটা রেল লাইনের মানে একদম কাছাকাছি, 1 মিনিট লাগে যেতে বাজার থেকে। তো রাত্রে মুড়ি খেয়ে আসতেছে ওরা, তো রেল লাইন দিয়ে মানে আসলে রাত্রের বেলায় দেখা যায় অন্যরকম একটা ভালো লাগে, জ্যোৎস্না টস্না দেখা যায়, কোনো খোলামেলা জায়গা থাকে। তো রেল লাইনের পাশে 2 পাশ দিয়ে অনেক জঙ্গলা। তো ওরা গল্প করতে করতে আসতেছে, আসার পর একটা সময় দেখতে পেল যে একটা মেয়ে 16-17 বছর হবে, যে হেঁটে রেল লাইনের এই পার থেকে ওই পারে চলে আসছে, চলে জঙ্গলের ওই দিকে যাচ্ছে। দূরে একটা বাসা আছে, ওরা ভাবলো যে ওই বাসার মেয়ে হবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পেল একটা গর্তের মধ্যে মেয়েটা পড়ে যায়। তোরা দৌড়ে যাওয়ার পর ওই গর্তের মধ্যে ওরা যে 2 জন ছিল, 2 জন একসাথে দেখতে পায় যে একটা লাশ এরকম অবস্থায় বুকের নিচ থেকে নেই, শুধু উপরের অংশটুকু আছে, এবং ওই লাশটা মানে কিছুটা নড়াচড়া করছে। ওরা দেখে 2 জন দৌড়ে, ওই যে বললাম পাশের বাড়ি, ওইখানে যে 2 জন একসাথে সেন্সলেস হয়ে যায়। তো যখন ওদের জ্ঞান ফেরার পর ওরা বলে যে আমরা এইরকম দেখেছি। পরে ওই বাড়ির লোক বলে যে এইখানে একটা মেয়ে, যে একটা ছেলের সাথে রিলেশন ছিল, যার কারণে কোন একটা কারণে ওই রিলেশনটা নষ্ট হয়ে যায়। যাওয়ার পর ওই মেয়েটা এখানে আত্মহত্যা করার পর ওর একটা অংশ মানে এত মানে অবস্থা হয় যেটা আসলে নিয়ে কবর দেওয়ার মতো অবস্থা থাকে না। কিভাবে আত্মহত্যা করে? মানে ট্রেনের নিচে এসে। হ্যাঁ, ট্রেনের নিচে এসে পরে ওই ওকে নিয়ে ওইখানে কবর দেওয়া হয়, আলাদা কবর দেওয়া। অন্য যে বললামই তো গ্রামের কবরগুলো একটু অন্যরকম হয়, বেয়ারিশ লাশগুলো অন্যভাবে করা হয়। এরপর থেকে নাকি ওইখান দিয়ে যেই যায়, মানে সবার সাথে না, মানে কিছু কিছু মানুষের সাথে এই ঘটনা দেখতে পায়। অনেকেই হয়তোবা দেখতে পায় যে একটা মেয়ে ওই রেল লাইনের পাশে বসে কান্না করতেছে, কেউ যখন জিজ্ঞেস করে কোনো কথা বলে। এই ছিল ভাই আমার ঘটনা। আর আমি একটু আপনার মাধ্যমে একটু কথা বলতে চাই। হ্যাঁ প্লিজ। অনেকেই আমাকে ঘটনা দিতে চেয়েছে, কিন্তু আসলে সবার ঘটনা আমি নিতে পারিনি, হয়তো এই জন্য রাগও করেছে যে আসলে আমার ঘটনা নেও না, আমার ঘটনা নিচ্ছ। তো আশা করি যে আমি এরপর, এটাই তো হয়তো বা শেষবার না, যদি ভালো গল্প পাই তাহলে অবশ্যই। অফকোর্স আমরাও চাই যে আমাদের এইখানে যারা আসে এদের গল্পগুলা যেন একটু এক্সেপশনাল থাকে, যেই গল্পগুলা সবাই পছন্দ করবে। এখানে আমরা যারা আছে, আমি, রেহান, ডরের যারা শ্রোতা আছে, সবাই যেন পছন্দ করে। আর যাদের কাছে এই ধরনের ভালো ঘটনা আছে, দুর্দান্ত কিছু ঘটনা আছে, সবার জন্য আমাদের দরজা খোলা। যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করার অনেকগুলো রাস্তা বলে দিয়েছি, সেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সজল, এই ছিল আজকের শেষ ঘটনাটা। হ্যাঁ, এই ছিল আমার কাছে ঘটনা। তো অনেক ধন্যবাদ, দ্বিতীয়বারের মতো সজলকে আমরা পেয়েছি, এবং আশা করি সজলকে আমরা ভবিষ্যতে আরো মাঝে মাঝে পাবো। যদি এই ধরনের ঘটনা এক্সপিরিয়েন্স সজলের কাছে থেকে থাকে, তাহলে আমরা সেটা সবাই শেয়ার করব। তো অনেক ধন্যবাদ আপনাদেরকেও এরকম একটা জার্নিতে আমাকে অ্যাড করার জন্য। তো সবার গল্প তো শেষ হয়ে গেল, আর কিছু বাকি আছে? অবশ্যই বাকি আছে, মূল জিনিসটা বাকি আছে। কেন আমরা আজকে গুলশানের এই বাড়িটাতে, কেনই বা সেই এত বড় বাড়ির একটা রুমে? এবং আরো একটা কথা বলি যে হয়তোবা এই মুহূর্তে যারা শুনছেন, হয়তোবা আজকেও হইতে পারে যে এই এলাকায় যারা আছেন কিংবা এখান দিয়ে আসা যাওয়া করতে আপনিও হয়তো এই বাড়িটার পাশ দিয়ে আজকে হেঁটে গেছেন। অবশ্যই, কিন্তু জানেন না যে এই বাড়িটার পেছনে কি একটা ঘটনা আছে, এবং এই বাড়িটা থেকে কেউ কি আপনাকে দেখছে কিনা সেটাও হয়তো আপনি জানেন না। 100 বাড়ির 100 ফ্ল্যাটের 1000 রুমে কোন একটা রুমের লাইট কখনোই জ্বলে না, এটা কারো পক্ষে খেয়াল করা সম্ভব না যদি কেউ এটা প্রচার না করে। আর আমরা যেই বাড়িতে আছি সেই বাড়ির মালিক, তার কত টাকা আছে উনি হয়তো নিজেও জানেন না, অনেক বড় লোক, এবং ওনারা এই ধরনের ব্যাপারগুলো স্পেশালি খুব বেশি গোপন রাখেন। তো বলেই ফেলি, তাই না দোস্ত? না, এটার তো বলার সময় হয়েই গেছে। এবার ঘটনাটা শুনুন যে কেন আমরা এই বাড়িতে আসলাম। যাই হোক, যার কথা বলছি সে নিজেও একজন খুব ভালো স্টুডেন্ট ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, এবং সে একজন আর্মি পার্সন হয়ে যাওয়ার কথা ছিল। একটা মানসিক সমস্যার কারণে সে হতে পারে না, তাকে বাদ দিয়ে দেওয়া হয়। কোনো একটা মোমেন্টে সে অতিরিক্ত এক্সাইটেড হয়ে গিয়ে আশেপাশের অবস্থান না বোঝার একটা পর্যায়ে চলে যায়, তখন থেকে তার এই রোগটা ধরা পড়ে। যাই হোক, একবারে ডিরেক্ট কাহিনীতে আসি। এই বাড়িতে, এই রুমটাতে যে ছেলেটি থাকতো, সে মারা গেছে তার মাত্র 29 বা 30 বছর বয়সে। তার যখন বয়স 22, তখন থেকে সে একটি মানসিক রোগীতে পরিণত হয়। কোনো একভাবে স্কিজোফ্রেনিয়া নামক
যে মানসিক ব্যাধিটা, যেটার অনেকগুলো ধরন আছে, তো সে যেটার মধ্যে পড়ে সেটা হচ্ছে পুরোপুরি হিস্টেরিয়াগ্রস্ত একটা অবস্থায় চলে যেত মাঝে মাঝে, এবং শেষ 1-1.5 বছর টানা ওভাবেই। আগে এমন একটা সময় ছিল যে হয়তো হঠাৎ করে সে ঠিক মা খাবার দিয়ে যাচ্ছে, খেয়ে ফেলছে, হঠাৎ করে লাস্ট 1-1.5 বছর মৃত্যুর আগে সে প্রচন্ড পরিমাণে পাগলামির সাথে সে ইনফ্যাক্ট খুব বাজে একটা ব্যাপার যেটা ঘটতো, সে নিজের গা থেকে বিভিন্ন জায়গা থেকে মাংস কেটে খেয়ে ফেলার চেষ্টা করতো। এবং এটা হচ্ছে একদম লাস্ট স্টেজে যে এই ঘটনাটা হতো। এবং রেহান আগেও যেটা বলেছে যে তার যে বাবা, আর্থিক দিক থেকে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, তারা সমস্ত ধরনের চেষ্টা করেছে, বিদেশে নিয়ে গিয়ে ইন্ডিয়া সব জায়গায় তাকে চিকিৎসা করানোর চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়ে বাড়িতেই তাকে এনে রাখতে হয়। এই বাড়িতে আসার পিছনে একটা রিজন ছিল দোস্ত, সেটা হচ্ছে যে তার যে মানে হিংস্র হওয়ার যে ব্যাপারটা এই বাড়িতে না থাকলে প্রচন্ড বাড়তো, যেটা ট্যাকেল করার আসলে তাদের সাধ্য ছিল না। ইন্ডিয়াতে থাকাকালীন সে এই যে ঘটনাটা এই ছেলেটা ঘটিয়েছিল সেটা খুবই মানে ঠিক মানে ঘৃণা লাগবে অনেকের হয়তো শুনলে। সে হচ্ছে মানে যেই হোটেলে থাকতো সেই হোটেলের পেছনে যে ডাস্টবিনের জায়গাটা, ওখান থেকে কাঁচা ইঁদুর টিদুর ধরে খেয়ে ফেলার চেষ্টা করতো। এই কারণে মানে এভাবে করে তার মানসিক অবস্থানটা এত বাজে হয়ে যাচ্ছিল। কিন্তু কিছু ব্যাপার আছে যেগুলো মানে এই বাড়ির মালিকের সাথে কথা বলে তার ছেলে সম্বন্ধে আমরা কিছুটা হলেও জানতে পেরেছি। সেটা হচ্ছে ডাক্তাররা অনেক কিছু জবাব দিতে পারেনি যে এই কারণগুলা কেন হয়। ফর এক্সাম্পল, এই ছেলেটি 7 থেকে 8টা ভাষায় কথা বলতে পারত অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় নয়। হ্যাঁ, ও দেখা যেত অনেক সময় সে পাশে, মনে হয় আমরা যখন পাশে বসে কারোর সঙ্গে কথা বলি, কনভারসেশন চলছে, এমন কিছু কনভারসেশন চালাতো মনে হচ্ছে যে সে কারোর সাথে কথা বলছে, সে উত্তর দিচ্ছে, সে তার উত্তর দিচ্ছে, কিন্তু মানে এটা আসলে কেউ ছিল না এখানে, কিন্তু মনে হতো যে সে হয়তো কারোর সাথে অশরীরী কারোর সাথে কথা বলছে। ভয়েস চেঞ্জেরও কিছু ব্যাপার ছিল তার মধ্যে, তার কণ্ঠস্বর বদলে যেত। এমনকি আমরা এটা জানি না, আমরা এটা শুনিনি, আমরা শিওরও না, আমরা আপনাদেরকেও বিশ্বাস করতে বলবো না, বাট সে নাকি একদম খুব স্বাভাবিকভাবে মেয়েদের মতন কথা বলতো। মানে এবং সেটা মেয়ে বলতে যে আমরা যেটা বুঝি যে মেয়ে কথা বললে একটু ঢং করে বলবে, ওই টাইপের মেয়েদের মতন কথা বলা না, সরাসরি মেয়েদের ভয়েসে কথা বলতো, এবং সেটাও তার নিজের সাথেই, অন্য কারো সাথে না। এবং এটার প্রমাণ আমাদের সাথে যে কেয়ারটেকার, যার ভয়েসও নিষিদ্ধ আমাদের জন্য, তিনি নিজেও এটার একটা প্রমাণ। উনি অনেকদিন ধরে এই বাড়িতে আছেন, শেষ 4-5 বছর উনি খাবার টাবার দিয়ে যাওয়ার সাহসটা করতেন। উনি অনেক বেশি চিনতেন এই ছেলেটাকে। এক এক সময় এক এক স্টেজে দেখেছে। তার কথা অনুযায়ী যদি বিশ্বাস করতে চাই তাহলে সে ফ্যানে, সিলিং এর সাথেও ছেলেটাকে ঝুলে থাকতে দেখেছে, দড়ি দিয়ে নিজের গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে কিন্তু মরছে না। এই সিচুয়েশনটা দেখতে তোর কেমন লাগবে? এটা নিঃসন্দেহে একটা মানে খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশন হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে শেষ পর্যায়ে এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে এমন মাত্রায় যায় যে ছেলেটা আসলে মৃত্যুবরণ করে। রাইট, আসলে ব্রেনের একটা লেভেলের পরে ক্ষমতাটা কেউ ধরে রাখতে পারে না। আগেও একবার বলেছিলাম বোধহয় ডর এই কোনো এক সময়, যে স্কিজোফ্রেনিয়া লেভেলের রোগীদের ব্রেইনের ক্ষমতা অর্থাৎ মস্তিষ্কের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে অনেক সময় ঘুমের মধ্যে তারা দুঃস্বপ্ন দেখাকালীন আশেপাশের ছোটখাটো জিনিস নাকি নড়াচড়া করে। আমি আগেও বলেছিলাম এবং এটা কিন্তু যদি কেউ গুগলে সার্চ করে স্কিজোফ্রেনিয়া নিয়ে 100% এই জিনিসগুলো খুঁজে পাবে, যে জিনিসপত্র দূর থেকে রিমোট ভাবে জিনিসপত্র নাড়াচাড়া করার ক্ষমতা এবং নিজের গায়ের রক্ত মাংস খেয়ে ফেলার ইচ্ছা বা ছিঁড়ে ফেলার ইচ্ছা, এগুলো কিন্তু স্কিজোফ্রেনিয়ার খুব হাই লেভেলে হয়। সো এই ঘটনাটাই তার সাথে ঘটে, এবং কিছু কিছু ব্যাপার যেগুলো ডাক্তার মেলাতে পারেনি। ফর এক্সাম্পল, মেয়েদের ভয়েস। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওই মেয়েদের ভয়েসটা নাকি এখনো অনেকে শুনতে পায়। কে শুনতে পায়, কারা শুনতে পায়, কেউ পাশের বাড়ি থেকে শুনতে পায়, নাকি কেউ ছাদ থেকে, নাকি কেউ কেয়ারটেকারের চাকরি করে, সেটা আমরা আর বলতে চাচ্ছি। এবং আরো একটা ব্যাপার হচ্ছে যে এখানে তো তার গেল যে তার কিভাবে করুণ ভাবে পরিণতি হয়ে মৃত্যুটা হয়েছে, তার চেয়ে বড় বিষয় হচ্ছে এর পরের যেই ঘটনা, সেই ঘটনার জন্য আমাদের মূলত আজকে এই বাড়িতে আসা। এই বাড়িটা আজকে পরিত্যক্ত হয়ে গেছে। তার মৃত্যুর প্রায় 1 বছরের মতো তার বাবা মা ছিল এই বাসাতে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি এমন হয়ে গেছে যে এই বাসাতে আর থাকা মানে তাদের জন্য পসিবল হচ্ছিল না। একটা তো মানসিক শক তো আছেই, সন্তান হারিয়েছে, তার উপরে যদি আরো অদ্ভুত অলৌকিক কিছু ঘটতে থাকে এই বাড়িতে, যদি বারবার বাবা মা দুজনেরই একসাথে মনে হয় যে সন্তান ফিরে এসে সেই একই রুমে বসে আছে, কষ্ট পাচ্ছে, চিৎকার করছে, বলছে আমাকে সারিয়ে দাও, বাবা মা দুজনেই যদি এরকম কিছু শুনতে পায় বা জানতে পারে, তখন বাবা মার কেমন লাগে? এই তো। আর তুই এই রুমে ঢুকে কিন্তু তুই একটা প্রশ্ন করেছিলি যে দোস্ত, এতগুলা রুম দেখলাম, সবগুলা রুম এত নিট এন্ড ক্লিন, এই রুমটার এই অবস্থা কেন? এই রুমটাতেই হচ্ছে ওই ছেলেটা থাকতো, এই রুম থেকেই এই চিৎকার চেঁচামেচির শব্দগুলো আসতো। ও মারা যাওয়ার পরেও যখন দরজা খোলা হতো
কিছুই পেত না। তো বাবা মা এই পর্যায়ে থাকতে থাকতে একটা পর্যায়ে তারা নিজেরাও মানসিকভাবে খুব দুর্বল হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা আর এই বাড়িতে না থাকার সিদ্ধান্ত নেয়। তারা এই বাড়িটা কেয়ারটেকারের কাছে দিয়ে তারা বিদেশে চলে যায়, একদম সেটেলড হয়ে যায় ওখানে। খুব মাঝে মাঝে তারা এই বাড়িটাতে আসে। তো হয়তোবা এই বাড়িটা তারা জানে না, ভবিষ্যতে হয়তোবা আমরা যেটা শুনেছি এটা হয়তো কোনো ডেভেলপার কোম্পানিকে দিয়ে কোনো কিছু একটা করা হয়েও যেতে পারে, বাট এটা সম্পূর্ণ তাদের প্ল্যান। কিন্তু একজন বাবা মার পক্ষে আসলে এই ঘটনা সবসময় কাছে থেকে অবজার্ভ করা এটা সম্ভব না। তো এই ঘটনাগুলোর জন্যই ইভেন যে কেয়ারটেকার আছে সে নিজেও এখানে টের পায়। সে এখানে টিকে আছে, তার যেহেতু পেটের দায়ে তার চাকরি করতে হবে। এটা হচ্ছে এটা যে আমরা অনেক সময় যখন একটা কিছু শুনি কারো কাছ থেকে বা একটা কিছু বলি, তখন আমরা বলার মধ্যে কিছু কিছু ছোট ছোট ব্যাপার খুব তুচ্ছ করে দেখি, যেটা আমাদের তুচ্ছ করা উচিত না। যেমন এই যে কেয়ারটেকার, উনি যে একটা কিছু ওই ছেলের মৃত্যুর পরেও টের পায়, এটা কিন্তু আমরা তার কাছ থেকে সরাসরি জানিনি। সে যখন বারবার বলছিল যে ভাইয়া এইটা করে, ভাইয়া সেটা করে, ভাইয়া এরকম করে, ওরকম করে, আমরা যেটা খেয়াল করেছিলাম যে সে একবারও করতেও বলেনি। এবং আরো একটা বিষয় হচ্ছে যে এত বড় বাসায় কেয়ারটেকার যেখানটাতে থাকে একদম মানে এদিকে সে থাকেই না। এই বাসাটা কিন্তু সে চাইলেই থাকতে পারতো, তাকে এটা বলা হয়েছে, কিন্তু সে এখানে থাকে না, কারণ হচ্ছে সেই প্রবলেমটা। এবং সেজন্য সে রাতের বেলা এই রুমে কিংবা এই ঘরের ভেতরে কখনোই ঢোকে না এবং ইভেন উপরেও আসে না। তো এখন ব্যাপারটা হচ্ছে ঈদ অনেক কাছে, ভয় জিনিসটা হয়তো অনেকের মধ্যে থেকে অনেক সময় অনেকভাবে উৎসবের আকারে বের হয়ে চলে যাবে। আমরা তাই চাই সবার মন থেকে ভয় দূর হয়ে যাক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ঈদের সময় ছাড়াও এবং ঈদের কারণেও অনেক সময় অনেক জায়গা সাধারণের চেয়ে অনেক বেশি খালি থাকে। সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে কন্ট্রোলে রেখে একটু অলৌকিক কিছু এবং মানুষ দুটো ব্যাপারেই সাবধান থাকবেন। রাইট, কারণ আমরা একটা ঘটনা কিন্তু আজকে শুনিয়েছি ডরে আপনাদেরকে, যে একটা ভয় দেখানো থেকে কত বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সো এই বিষয়গুলোও একটু মাথায় রেখে চলা উচিত। সেটাই। আর মানুষের ভয় তো আছেই। সো খালি ঢাকা শহর কিংবা খালি চট্টগ্রাম শহর কিংবা খালি কক্সবাজার শহর এনজয় করতে গিয়ে বিপদে পড়বেন না। দ্যাট ইজ আওয়ার রিকোয়েস্ট। সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিই একবার, তাই না? ঈদ মোবারক থেকে। ঈদ মোবারক এভরিওয়ান। ডর মানে ভয়।